আমি আর পারছি না, আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর নিতে পারছি না। এই চুপ করেন, আমি আপনাকে বিয়ে করেছি। আপনাকে কি ছেড়ে দেওয়ার জন্য কি এতগুলো টাকা দিয়ে আপনাকে বিয়ে করছি নাকি? দেখেন, আজকের জন্য আপনাকে কিনে নিয়েছি, বিয়েও করেছি। সো এইসব ন্যাকা কান্না আমার সামনে করেন না, আমাকে আমার মতো করতে দেন। আদিত্য কথাটা বলে রিয়ার উপর আবার ঝাঁপিয়ে পড়ল, আর রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়া চিৎকার করতে গিয়েও পারছে না। আদিত্য ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে। আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ করার পর ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ল। রিয়া নিজের অজান্তেই আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্য ওর হাত ছড়িয়ে দিয়ে মুখ তুলে বলল, কি ব্যাপার, আপনি আমার এত ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন? আমি জানি না কেন যেন আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করলো। শুনেন, আবার রেডি হন, আবারও আদর করব। জি সরি, তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য। আসলে প্রথম প্রথম তো অনেক ব্যথা পাচ্ছিলাম। এবার চিৎকার দিলে আপনার খবর আছে। জি আর করব না, আপনার মতো করতে পারেন। আমি রেডি, আসছি। আদিত্য রিয়ার উপর আবার ঝাঁপিয়ে পড়ল। রিয়া সবকিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো, আর আদিত্যর ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। রিয়া জানে এটা স্বামীর ভালোবাসা না, তার দেহ লোভ তাকে আদর করছে। তারপর আদিত্যকে স্বামী হিসেবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল। আদিত্য আবার ক্লান্ত হয়ে গেল। আদিত্য এইভাবে সারা রাত রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। দুইজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। 9টার দিকে রিয়ার ঘুম ভেঙে যায়। আদিত্যর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কতটা নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আসে। ইচ্ছে করে আপনাকে শক্ত করে জড়িয়ে বুকে মাথা দিয়ে সারাটা জীবন পার করে দিন। ছি ছি রিয়া, তুই এগুলো কি ভাবছিস? তুই শুধু তার এক রাতের বউ, তোকে আজ তার কাছ থেকে চলে যেতে হবে। রিয়া কথাগুলো ভাবতে লাগলো। আদিত্য ঘুম ভাঙতেই দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে উঠে ঘড়ির টাইম দেখে বলল, এই 9টা বেজে গেছে, আমাকে ডাক দেন নাই কেন? আপনি এত সুন্দর করে ঘুমিয়ে আসছেন, তা আপনার ঘুম নষ্ট করতে ইচ্ছে করলো না। উফ, ন্যাকা কথা বলেন কে? আপনার আব্বুর নাজ অপারেশন, আপনি যাবেন না নাকি? হ্যাঁ যাব। আচ্ছা আপনি গোসল করে আসেন, আমি তারপর গোসল করতে যাব। আপনি যান, আমি পরে যাই। আমার অনেক সময় লাগবে, তাই আপনি আগে যান। আদিত্য আর কথা না বাড়িয়ে চলে গেল ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো। আর এইদিকে রিয়া রাতের কথাগুলো ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে, আর ওর সাথে লেখা আছে তার দেহ বিক্রি করতে চায়। ওই রাস্তা দিয়ে আদিত্য বাইক নিয়ে যাচ্ছিল। তখনই বোরখা পরা মেয়েটা দেখে আদিত্য বাইক থামায়। আদিত্য বলল, এই মেয়ে, কত নিবেন? আমি নতুন তো, তা জানি না কত করে নিতে হয়। ও আচ্ছা, আপনাকে আমি এক রাতের জন্য নিতে চাই, যে টাকা চাইবেন সেই টাকা দিব। পুরো এক রাত করতে চাইলে আমাকে 1,00,000 টাকা দিতে হবে। ও মা, বলেন কি, এত টাকা? ওকে, সমস্যা নাই, বাইকে ওঠেন। রিয়া আদিত্যর বাইকে উঠতে অনেক ভয় পেতে লাগলো। নিজেকে শান্ত করে ভাবল, এমনিতে আজ সারা রাত উনি আমাকে টাচ করবেন, সেখানে আর ভয় পেয়ে কি হবে। রিয়া কথাগুলো ভেবে আদিত্যের বাইকে উঠল। আদিত্য থেকে অনেকটা দূরে বসল। আদিত্য বলল, এত দূরে বসার মানে কি? একটু পর তো আমি আপনার সব দেখে ফেলবো, এমনকি টাচও করব। সেখানে এত দূরে বসে লাভ আছে? তা একটা ব্যক্তিগত প্রশ্ন করব আপনাকে। বলেন। এত কাজ থাকতে আপনি এই ব্যবসায় কেন নামলেন? আপনাকে এটা কেন বলবো? আপনার দেহ লাগবে, পেয়ে গেলে হয়ে গেছে। সেখানে আমার সম্পর্ক জেনে কি হবে? তাও ঠিক। ওকে, সরি। আদিত্য বাইক চালাতে চালাতে সোজা একটা কাজী অফিসের সামনে থামালো। রিয়ার এটা একদম চমকে গেল। নামেন। এখানে কেন? বিয়ে করব আপনাকে, কারণ আমি চাই আপনাকে এক রাতের জন্য বিয়ে করতে। আমি বুঝতে চাই বিবাহ করে বউয়ের সাথে সম্পর্ক করার মজা কেমন হয়। অনেক তো হারামভাবে করছি, এখন একটু হালালভাবে করব। না, আমি বিয়ে করব না আপনাকে। আমি আপনাকে দেহ বিক্রি করতে এসেছি, আপনাকে বিয়ে করার জন্য আমি আসি নাই। আরে, বিয়ে করলে কি সমস্যা? এমন নিজেকে মনে হবে না আপনি পতিতা মেয়ে, স্বামীর কাছে নিজের দেহ দিয়েছেন। আর আমার একটু শখ হয়েছে, তাই বিয়ে করতে চাচ্ছি। আর এমনিতে আপনার জীবনও বিয়ে হবে না। আমাকে বিয়ে করে নেন, তাও বলতে পারবেন আপনার একবার হলেও বিয়ে হয়েছে। এমন পতিতা হলে আপনাকে কেউ বিয়ে করবে না। রিয়া কিছু বলতে যাবে, তখনই রিয়ার ছোট বোন রূপা ফোন দিয়ে কান্না করে
বলল, আপু, তুমি কোথায়? আব্বুর অবস্থা যে ভালো না। তুমি যত তাড়াতাড়ি পারো টাকা জোগাড় করে নিয়ে আসো আপু। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে আব্বুকে বাঁচানো যাবে না। বোন, আমারই একটা দিন যাক, আমি টাকা নিয়ে চলে যাব, তুই কান্না করিস না। আমি আমার আব্বুকে কিছু হতে দিব না। আমার জীবন দিয়ে হলেও আব্বুকে বাঁচিয়ে রাখবো। তাড়াতাড়ি আসো আপু, আমার খুব ভয় করছে। ভয় পাস না বোন, আমাদের আব্বুর কিছুই হবে না। আমি সকালে টাকা নিয়ে চলে আসবো। আচ্ছা বোন, আমি ফোনটা রাখি। রূপা ফোনটা কেটে দিল। রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো। আদিত্য বলল, আপনার আব্বু অসুস্থ নাকি? যে দেখেন, তাড়াতাড়ি চলেন, আমাকে আরও কাজ করতে হবে, নাহলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না। আরে নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নিন, তাহলে তো এখন থেকে তাড়াতাড়ি যেতে পারি। ওকে বিয়ে করব, তাহলে আমাকে 1.5 মণ টাকা পরিশোধ করতে হবে। আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। ওকে ডান, টাকা নিয়ে ভাবতে হবে না। আমার একবার যখন শখ হয়েছে তখন আমি বিয়ে করবই। ওকে চলেন। রিয়া আর আদিত্য কাজী অফিসের ভেতরে যায়। সাক্ষী চাইলে আদিত্য ওখানকার 2 জন মানুষকে টাকা দিয়ে কিনে নেয়। তারপর 5 লাখ টাকা দেনমোহর দিয়ে 2 জন বিয়ে করে ফেলে। বিয়ে শেষ করে 2 জন আবার বাইকে করে রওনা দেয়। আদিত্য রিয়াকে বলল, আচ্ছা, আপনি তো চাইলে 20 লাখ টাকাও দেনমোহর করতে পারতেন, বাট আপনি শুধু 5 লাখ টাকা চাইলেন কে? আমি অত টাকা দিয়ে কি করব? আমার 5 লাখ টাকা লাগবে আমার আব্বুর অপারেশন করার জন্য। ও আচ্ছা, তা আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিতে হবে নাকি? জি, আমার 1.5 মণ টাকা আমাকে দিয়ে দেন। দিব সকালে। আর আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে সব দিব। দরকার নেই, আমার 1.5 মণের টাকা দিলে আমার চলবে, আর কিছু আমার দরকার নেই। ওকে, আপনার ইচ্ছে। রিয়ার রাতের কথা ভাবা শেষ করে কয়েক ফোঁটা পানি ফেলল। আদিত্য এই দিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুম গোছাতে লাগলো। রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসতেই আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, আপনার গোসল করতে এত সময় লাগলো? আরে দূর, গোসল করতে গিয়ে মহা সমস্যায় পড়ছিলাম। কিসের সমস্যা? ঠাস করে পড়ে গেছিলাম, কোমরে একটু লাগছে, তাই অনেকক্ষণ পানি ঢালছিলাম। আহ, কই ব্যথা পেয়েছেন দেখি। রিয়া আদিত্যর কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দিল। কোমল হাত বুলিয়ে দিতে লাগলো। মুভ নাই? আছে ওই ড্রয়ারের ভিতরে। রিয়া ড্রয়ারের ভিতর থেকে মুভটা বের করে আদিত্যর কাছে এসে আদিত্যকে উপর করে শুইয়ে দিল। ওর কোমরে আলতো করে মুভ লাগিয়ে দিতে লাগলো। আদিত্য রিয়ার হাত ধরতে রিয়া কেঁপে উঠল। আদিত্য ব্যথার জায়গায় রিয়ার হাতটা রেখে বলল, ওইখানে করে দেন। আচ্ছা দিচ্ছি। রিয়া আদিত্যর বলা কথা মতো সেইখানে মুভ লাগিয়ে দিতে লাগলো। মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল, আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি গোসল করে আসছি। আর কিছু মনে করেন না, আপনার শার্ট প্যান্ট নিয়ে গেলাম। কি করবেন? গোসল করে এসেছি, কি পরবো? বোরখার নিচে তো কিছু একটা পরা লাগবে, তাই না? ও আচ্ছা, পাশের রুমে যান, গিয়ে আলমারি দেখেন গা, অনেকগুলো ড্রেস পাবেন। আমার ছোট কাজিনের ড্রেস আছে। আপনার কাজিনের ড্রেস আমি পরবো? আমার কি লাগবে নাকি? আর আপনার বাসায় কেউ তো নেই, সবাই কোথায় গেছে? এখানে কেউ থাকে না, মাঝে মাঝে সবাই ঘুরতে আসে। সবাই ঢাকা থাকে, আমি শুধু এখানে থাকি। 1 মাস পর আবার ঢাকা চলে যাব। ও আচ্ছা। রিয়া পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে এসেছে। ওয়াশরুমে চলে গেল, গোসল করে 3 পিস পরে এসেছে। রিয়া আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো। আদিত্য রিয়ার দিকে অপলক ভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য আস্তে আস্তে করে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আদিত্যের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল। আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। রিয়া আদিত্যের মাথার চুল খামচি দিয়ে বুকের সাথে চেপে ধরল। আদিত্য গভীরভাবে যেতে নিবে, সাথে সাথে রিয়া সরিয়ে দিয়ে বলল, আর না, কি করছেন? কেবল গোসল করলাম। আচ্ছা আমাকে ছাড়েন, রান্না করতে হবে তো। করতে হবে না, অনলাইন থেকে অর্ডার দিব। না, বাইরের খাবার অর্ডার দিতে হবে কেন? রান্না করতে পারি আমি। ওকে, নিচে যান, গিয়ে দেখেন গা কিচেন আছে, ফ্রিজে মাছ মাংস সব আছে, আর কোনটা কি সব লেখা আছে। ও আচ্ছা, তা আপনি কি বাসায় একাই থাকেন নাকি? হ্যাঁ, কেন? খাবার খান কিভাবে? অর্ডার দিয়ে দিয়ে নাকি? না, কাজের বুয়া রান্না করে দিয়ে যায় প্রতিদিন, বাট 5 দিন ছুটি নিয়েছে উনি। ও আচ্ছা। রিয়া চলে যেতে নিল। আদিত্য বলে, আচ্ছা, আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে? রিয়া হসপিটালের নাম বলল। তারপর আদিত্য ওকে চলে যেতে বলে। রিয়া নিচে চলে আসে, দেখে পুরো
ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। রিয়া কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দিয়ে তারপর এক এক করে সবকিছু পরিষ্কার করতে লাগলো। সোফার উপরে থাকা সবকিছু গুছিয়ে রাখলো। ফুলদানি গদু সব সাজিয়ে রেখে সোফায় ধপাস করে বসে পড়ল। আদিত্য নিচে এসে দেখে রিয়া সোফায় বসে আছে। আদিত্য রিয়াকে বলল, কি হলো, আপনি এখানে বসে আছেন কেন? 1 ঘন্টা হয়ে গেল, আমাকে তো ডাকও দিলেন না। ও, ভাত বসিয়ে দিয়ে এসেছি আর মাছ মাংস ভিজিয়ে রেখেছি। আচ্ছা আপনি থাকেন, আমি রান্না শেষ করে নিই। রিয়া তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগে। আর আদিত্য পুরো ড্রয়িং রুম দেখে অবাক। আদিত্য রান্নাঘরে গিয়ে দেখে রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে। আদিত্য ভ্রু কুঁচকে বলল, আরে কান্না করেন কে? আপনার আব্বু অপারেশন শুরু হয়ে গেছে তো। আর আপনার আব্বু কিছু হবে না, আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে যাবে সব। কি, আমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে? হ্যাঁ, 1 ঘন্টা আগে টাকা পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে মনে হয় ওনার অপারেশন শেষ হয়ে গেছে। আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব। রিয়া কথাটা বলে দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্য ওকে নিজের অজান্তেই জড়িয়ে ধরল। হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে তরকারির কাছে গেল। বারে, আমি কি আপনাকে বলছিলাম আমাকে জড়িয়ে ধরতে? নিজেই ধরেন, আবার নিজেই ছেড়ে দিয়ে চলে গেলেন। দূর, তরকারি পুড়ে যাচ্ছে তো, আর খুশিতে জড়িয়ে ফেলছি, দুঃখিত। ভালো কাজ করেন, আবার কান্না করেন না। আমি ওইটাতে কান্না করিনি, পেঁয়াজ কাটলে কান্না হবেই। হ্যাঁ, কইছে কই দেখে আমি কাটবো। রিয়া আদিত্যের কথা শুনে এগিয়ে দেয়। কিছুক্ষণ রিয়া তাকিয়ে দেখে আদিত্য কান্না করছে। রিয়া আদিত্যের দিকে তাকিয়ে হাসতে লাগলো। কিসের কান্না করেন কেন? বুঝছি, যান আপনি, আমি বাকি রান্না শেষ করে আসছি। আদিত্যকে পাঠিয়ে দিল। রিয়া রান্না শেষ করতে করতে 11টা বেজে যায়। রিয়া সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। তারপর আদিত্য ঘ্রাণ শুকতে শুকতে টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে তো। তাড়াতাড়ি খেতে দেন, ক্ষুধা লাগছে অনেক। আপনাকে আমি খাওয়াই দিব। রিয়া একটা প্লেটে খাবার সবকিছু দিয়ে একটু একটু করে খাইয়ে দিতে লাগলো। আদিত্য লক্ষ্মী ছেলের মতো খাইতে লাগলো। রিয়া আদিত্যকে খাইতে দিতে দিতে মনে মনে ভাবল, আমি জানি আপনি এই বিয়েটা শখের বসে করেছেন, কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিনও বুঝবেন না। আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনি আমার স্বামী। আজ হয়তো আপনার সাথে থাকা শেষ দিন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়ে সারা জীবন বেঁচে থাকবেন। প্রতিটা মেয়ের জীবনে বিয়ে একবারই হয়, সেখানে আমার আপনার সাথে হয়েছে। আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসাবে চাই না। রিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে আদিত্য অবাক হয়ে বলল, কি ব্যাপার, কান্না করছেন কেন? আদিত্যের কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল। তারপর হাসি মুখে বলল, কিছু হয়নি, চোখে কি যেন পড়ে গেছে। আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন, তাই না? হা হা হা, আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছিলাম 1 রাতের জন্য। আমার কাজ শেষ, আপনারও আপনাকে মনে রেখে আমার কি লাভ? বাহ, আপনার কি লাভ? ও আচ্ছা। আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রিয়া আদিত্যের অপেক্ষায় আবার খেতে লাগলো। তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে। রিয়া ওর ফোন হাত দিয়ে দেখে ওর বোন অনেকবার কল করছে। রিয়া কলটা ব্যাক দিলে ওর বোন ধরে বলল, আপু কই তুমি? আব্বু অপারেশন হয়ে গেছে আর আব্বু এখন একদম সুস্থ আছে। 3 দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তুই আব্বুর পাশে থাকিস, আমি যত দ্রুত সম্ভব চলে আসবো। আচ্ছা আপু, সাবধানে এসেছো? রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি, আপনি 3 দিন গরম করে খেয়ে নিন। ওকে। আচ্ছা, আমি তাহলে আসছি। আর হ্যাঁ শুনেন, নিজের খেয়াল রাখেন। আর এইসব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিন, তাহলে অনেক সুখী হবেন। আপনাকে এত ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। জি, আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল দিয়ে পাঠিয়ে দিব। লাগবে না, আমার বোন এইসব পরে না। না, আমি অন্য জামা কেন রাখবো? উনি পড়ুক না পড়ুক সেটা ওনার ব্যাপার, আমার জামা পাঠানোর কথা আমি পাঠিয়ে দিব। রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বোরখাটা পরে হিজাব দিয়ে মেকআপ করে নিল। তারপর আদিত্য থেকে বিদায় নিয়ে
রিয়া চলে যেতে লাগলো। রিয়ার বুকের ভিতর চাপা কষ্টটায় বুকের ভিতরেই তোলপাড় করে দিচ্ছে। আদিত্য রিয়াকে ডাক দিয়ে রিয়ার সাথে সাথে পেছনে ঘুরে তাকায়। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলে, 10,000 টাকা নিয়ে যান, আমার আব্বুকে ফলমূল খাওয়ান। না, আমি টাকা নিতে পারবো না। আপনি অলরেডি আমার অনেক বড় উপকার করেছেন। এই ঋণ হয়তো আমি কোনোদিন হয়তো শোধ করতে পারবো কিনা জানি না। যাই হোক, ভালো থাকবেন। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্য রিয়ার কিছু বিষয় অনেকটা ভালো লাগলো। আদিত্য খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, মেয়েটা আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়াতে কত ধরনের যে মানুষ আছে। উফ, আমার এইসব ভেবে কাজ নাই। আদিত্য এসব ভাবা বাদ, এই সাবজেক্ট ক্লোজ। আদিত্য এটা ভেবে পরে ফোনে গেম খেলতে লাগলো। আর এদিকে রিয়া হসপিটালে যায়। গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোনকে খাবার খাইয়ে দিয়ে ও আবার বাইরে যায়। কাজ খুঁজতে রিয়া বের হয়। সারাদিন কাজ খুঁজে পায় না। রিয়ার এক পরিচিত আন্টির থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হসপিটালে আসে। এসে রূপাকে জানায়। রূপা অনেক খুশি হয়। তারপর দুই বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয়। রিয়া আদিত্যের বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়। আর এদিকে রিয়া আর রূপা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্যের বোনের জামাটা দিয়ে আসে। তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসে নিয়ে এসেছে। ওর ওই আন্টির সাথে ঢাকার পথে দৌড়ে রওনা দেয়। ওইখানে গিয়ে ওর ওই আন্টির বাসে গিয়ে ওঠে। রিয়া ওর আন্টির সাথে সেই বাসে যায়। কাজ ঠিক করে বাসায় আসতে রিয়ার আব্বু রিয়াকে বলে। আর রিয়া কথাটা শুনে থতমত খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারে না। রিয়ার আব্বু আবার জিজ্ঞেস করে। রিয়া বলল, আব্বু, তুমি সুস্থ হয়েছো, এতে আমি অনেক খুশি। আব্বু যেখানে পাই না কেন, আমি হালালভাবে টাকা নিয়েছি, কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পেয়েছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে এসো না। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বলল না। মেয়েকে কান্না করতে দেখে কার বা ভালো লাগে, কিন্তু রিয়ার আব্বু কিছুটা সন্দেহ হলো। রিয়া এমন কিছু করছে যেটা রিয়ার অনেক বড় ক্ষতি করছে। রিয়ার আব্বু বলল, আমার জন্য নিজে ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ, আমাকে বাঁচাতে গিয়েও আমাকে মেরে ফেলেছিস। রিয়া উঠে ওর বাবার কাছে গেল। গিয়ে বলল, প্লিজ আব্বু, এ কথা না বলো। এই দুনিয়াতে তুমি ছেড়ে আমাদের কেউ নাই। ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউ থাকবে না। আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব। আমি বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো রে মা। তোর ঘাড়ে চেপে বসে থেকে খেতে আমার আর ভালো লাগছে না রে। তুমি সেই ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া, খাওয়া সব করছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলায় 2টা ভাত না খাওয়াতে পারি তাহলে আমি কেমন মেয়ে হইলাম বলো? আচ্ছা, তুই কিসের জব নিয়েছিস? না, আব্বুকে আসল কথা বলা যাবে না। যদি বলি আমি কাজের বুয়া হয়েছি তাহলে আব্বু ওটা মেনে নিতে পারবে না। তার থেকে বলি অফিসে জব করি। ওই তো আব্বু, অফিসে কাজ, বস থেকে কাজ করতে হবে। যাক, শুনে ভালো লাগলো। সাবধানে থাকিস মা। হ্যাঁ আব্বু। আপু, তোমাকে খালা ডাকে। রিয়া ওর খালার সাথে চলে গেল। খালা, আমাকে আপনি ডাকছিলেন? হ্যাঁ রে মা, রিয়া তোর জন্য একটা খারাপ খবর আছে। কি খবর খালা? এটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললো না? কি আর বলবো, বড় লোকের ব্যাপার, বোঝা মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না। যতদিন একটা কাজ না পাস আমার বাড়িতেই থাক। এভাবে এখন চাকরি কোথায় পাবো? ও হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেখানে রান্না করার জন্য কাজের বুয়া লাগবে। এই রিয়া, তোর হাতের রান্নাটা অনেক সুন্দর, তাহলে তুই ওখানে কাজ করলে তো অনেক ভালো হবে। আর তুই তো রান্না করতেও অনেকটা ভালোবাসিস। এমন চাকরি পেলে তো অনেক ভালো হয়। তাহলে তুমি একটু দেখো। আচ্ছা, তুই আমার সাথে চল। এখন? হ্যাঁ, এখন চল। ওইখানে গিয়ে রিয়াকে দেখে সবার অনেক পছন্দ হয়ে যায়। রিয়া রাতের রান্নাটা ওই করল। রিয়ার রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলে এসে বসে পড়ল। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষে হাত চেটে পুটে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল,
বাহ, তোমার হাতে জাদু আছে, তোমাকে চাকরিতে নিয়ে নিলাম। কিন্তু সমস্যা একটা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? জি, আমি তো রুমে খালায় বাসায় থাকি। আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ আব্বু আর আমার ছোট বোন আছে। ওদের রেখে আমি এখানে কিভাবে থাকবো? ওদের রেখে কোনোদিন থাকি নাই আমি। ম্যাম, আপনি চিন্তা করেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথেই থাকবে। আজকে ওরে যেতে দেন। রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বলল না। তারপর সবাইকে খাওয়া শেষ হলে রহিমা আন্টি থালা বাসনগুলো নিয়ে ধুতে চলে গেল। রিয়া তার পিছন পেছন গিয়ে বলল, খালা, এটা কি করলি? যাই করিস ভালোও করিস। তুই বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলবো নি। কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল। সেই সব খাবার সব কাজের বুয়ারা ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের উপরে বসল। রিয়া রহিমার খালা রুমে এসে বলল, তাহলে তুমি এটা কি করলে? আব্বুকে আমি এমনিতেই মিথ্যা বলছি, অফিসের কাজ। আর এখন যদি 24 ঘন্টা ওইখানে থাকি, তাহলে বাসায় আসবো কিভাবে? আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে, যদি ম্যামের সাথে ভালো সম্পর্ক গড়তে পারোস, অনেক লাভ আছে। তুই তো পড়াশোনা করস অনেক, এমন হতে পারে তোকে ওদের অফিসে কাজও দিতে পারে। আর শুন, ম্যামের সাথে এর আগে একটা মেয়ে ছিল। মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো, নিজের সন্তানের মতো। কিন্তু মেয়েটা একবারে ফাজিল ছিল। ম্যামের সব গয়না টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। ম্যাম এতটা ভালোবাসে যে ওই মেয়েটাকে পারলে ধরা ম্যামের কোনো ব্যাপার ছিল না। তারপরও মেয়েটাকে ধরে নেই। তার শুধু এটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে। কিন্তু আব্বু আর রূপাকে রেখে যাব কিভাবে? আরে চিন্তা করিস না, আমি তো আছি। আর ওরা দুইজন এখানেই থাকবে। আমার মেয়ে হয়ে রূপা আমার কাছেই থাকবে। সপ্তাহের পর পর এসে দেখা করে যাবি। আর রূপা দেখা করতে যাবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে। ও তোর থেকে তোর আব্বুর খেয়াল ভালো রাখতে পারবে। তা ঠিক। আব্বুকে কিভাবে বোঝাবো সেটা বলো। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওটা আমি দেখে নিব। আচ্ছা যা, ঘুমা আগা। অনেক রাত হয়ে গেছে, সকাল 6টার আগে যেতে হবে কিন্তু। আচ্ছা তুমিও তো তাহলে ঘুমাও। রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকালে 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল চৌধুরী বাড়িতে। গিয়ে দুইজন কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ ও কোরআন শরীফ পড়ে ঘুমিয়ে যায়। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরীর রুমে ঢুকতে দেখে সালেহা চৌধুরী অধশোয়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, ম্যাম আসবো? রিয়া ভেতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। রুমে খালা আমাকে সব বলেছে। ও আচ্ছা। জি ম্যাম, আমার সব কাজ শেষ। এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, কখন এসেছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে? জি আপনার সাথে থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দিতে হবে। আচ্ছা সমস্যা নেই। তা তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? জি ওই উঠবো, ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুলে ভর্তি করবো। জি আচ্ছা আমি কি যাবো? রিয়া রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, ব্যাপার কি, এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন দেখে
যেখানে একবার এত বড় ধোঁকা খেয়েছে, তারপর আমার প্রতি তার বেশি ভালোবাসা দেখা যাচ্ছে কেন? রিয়া কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খেল। রিয়ার সাথে সাথে পড়ে যায়। রিয়ার সামনের দিকে তাকাতে তাকাতে বলল, সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে রিয়ার সামনে থাকা ব্যক্তির দিকে তাকাতে রিয়া দেখে ও রহিমা খালা। এই তুই কোন দিকে মন দিয়ে হাঁটোস? আর আমার কোমরটা ভাঙবি নাকি? তুমি এখানে কেন? সবাইকে ডাকতে এসেছি। ও আচ্ছা, আমি বলেছি তারা 40 মিনিট পর সবাই আসবে, তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুইজন ডাইনিং রুমে গিয়ে সব কিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হলে সবাই এক এক করে চলে আসলো। রিয়া আর রহিমা আর কয়েকটা বুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। রিয়া সালেহা চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালেহা চৌধুরী রিয়াকে বলল, তোমার নামটা যেন কি? জি, আমার নাম রিয়া। ও আচ্ছা রিয়া, আমার রুমে গিয়ে টেবিলের উপরে একটা ফাইল আছে, ওইটা নিয়ে আসো তো। জি। রিয়া সালেহা চৌধুরীর কথা মতো চলে গেল। রিয়া তার রুমে গিয়ে ফাইল হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। রিয়া সালেহা চৌধুরীর হাতে দিল। তখনই সালেহা চৌধুরী বলল, রিয়া আমার সাথে চলো। রিয়া কিছু বলল না, তার হাতে যেতে লাগলো। রিয়া গাড়ির দরজা খুলে দিলে সালেহা চৌধুরী বসলো। তারপর রিয়াকে বসতে বলে রিয়া বসে। তারপর দুইজন বের হয়ে যায়। একটা বাসার সামনে গাড়ি থামালো। তারপর দুইজন নেমে বাড়ির ভেতরে চলে গেল। সালেহা চৌধুরী বসে থেকে কিছু জনের সাথে কথা বলে ফাইলগুলো দিয়ে চলে আসছে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভেতরে বসে আসে। রিয়া তখন বলল, ম্যাম একটা কথা বলবো? উনি আপনার বড় মেয়ে। আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইলো না কেন? আপনি কত সুন্দর ব্যবহার করলেন, আর উনি কেমন আপনার সাথে বিরক্ত নিয়ে কথা বলছিল। ওই একটু ভেতরে, ওইটাও খেয়াল করেছো? না মানে ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগলো। আমার মেয়ে একটু আমার উপরে রেগে আছে ওইটা। তাছাড়া যা ভাবছো আমার মেয়ে তেমন না। সামনে থেকে কঠোর দেখা যায়, ভেতরটা অনেক নরম ওর। ও আচ্ছা। রিয়া একটা জিনিস খেয়াল করলো, সালেহা চৌধুরী চোখে পানিগুলো টলমল করছে। রিয়া কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। বাসায় আসলে রিয়া আর সালেহা চৌধুরী বাসায় এসেছে। রিয়া সালেহা চৌধুরীর সাথে রুমে যায়। সালেহা চৌধুরী বলল, রিয়া আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসবে? আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। রিয়া রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল চা বানাতে। চা বানিয়ে সালেহা চৌধুরীকে দিয়ে এলো। চা খেতে খেতে রিয়াকে তিনি তার পাটা হালকা করে চেপে দিতে বলল। রিয়া ওনার কথা মতো কাজ করতে লাগলো। ওনার সাথে এইভাবে সারাদিন থাকতে লাগলো। এইভাবে 1 মাস কেটে গেল। এই 1 মাসে রিয়া অনেকটা ক্লোজ হয়ে গেছে এই বাড়ির সবার সাথে। রিয়া ঘুম থেকে উঠে রিয়া বাড়ির সবার সাথে কাজে লেগে গেল। আজ সালেহা চৌধুরীর ছেলে মেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে। সবাই সবার রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেছে। আর এইদিকে রিয়া আর কয়েকটা কাজের বুয়া মিলে রান্না করতে লাগলো। রান্না শেষ হলে টেবিলের উপর সাজিয়ে রাখলো। রিয়া সালেহা চৌধুরীর রুমে গিয়ে দেখে সে আজ অনেক খুশি। রিয়া তাকে খুশি দেখে বলল, আজ প্রথম আপনাকে এই খুশি দেখতে পাচ্ছি। 1 মাস আপনাকে আমি এতটা আনন্দিত দেখিনি। খুশি হব না? আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে, ওরা সবাই এখানে থাকবে, এইটা ভেবে অনেক আনন্দ হচ্ছে আমার। আপনার বড় মেয়ে ওনারা আসবে না? হ্যাঁ ওই আসবে, আমার নাতি আছে, এই নিয়ে চলে আসবে। ওর কথা কেউই ফেলতে পারে না। ও আচ্ছা, ওনার আসার সময় হয়ে গেছে, চলেন তাহলে ড্রয়িং রুমে। সালেহা চৌধুরী রিয়ার দুইজন মিলে ড্রয়িং রুমে চলে গেল। রিয়া দাঁড়িয়ে আছে। তখনই রিয়ার ফোন বেজে উঠল। রিয়া কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ রূপা, কেমন আছিস বোন? আপু, তোমার না আজ আসার কথা, কখন আসবে? আপু কেমন আছে? আজ তো অনেক মানুষজন আসবে, আজ যেতে পারবো না রে, অনেক কাজ আছে। ও তাহলে আর আসবে না? সময় পেলেই দেখা করতে যাব তোর সাথে, চিন্তা করিস না। আচ্ছা বোন, ফোন রাখ, ওনারা মনে হয় চলে এসেছে, গাড়ি আসার শব্দ পাচ্ছি।
রিয়া ফোনটা রেখে পেছনে ঘুরে অবাক হয়ে গেল। রিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়ার সামনে তাকিয়ে দেখে আদিত্য সালিহা চৌধুরীকে জড়িয়ে ধরে আছে, আর রিয়ার সাথে সাথে পেছনে ঘুরে মুখ ঢেকে নিল। দাদিমা কেমন আছো? ওফ মাই সুইটহার্ট, তোমাকে আজ দারুণ লাগছে। তাই নাকি? আমি তো জানি আমার বর সাহেব আসবে, তাই আগে থেকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তাই? আচ্ছা দাদিমা থাকো, ফ্রেশ হতে যাই, জার্নি করে ক্লান্ত লাগছে। ওকে যাও। রান্নাঘরের দিকে চলে গেল। আদিত্য রুমের দিকে চলে গেল, আর সালিহা চৌধুরী এইদিকে ছেলেমেয়েও বাকি নাতনি নাতনিদের সাথে কথা বলতে লাগলো, আর রিয়া এইদিকে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলো। হ্যাঁ আল্লাহ, আমি এখন কি করব? কাজের বুয়া হিসেবে শেষমেশ কিনা নিজের শ্বশুরবাড়িতে চলে আসলাম। কি রে রিয়া, কি ভাবিস? তাড়াতাড়ি চল, খাবার খাওয়াতে হবে তো নাকি? খালা, আমি বাড়িতে যাব, আমার তো আজ ছুটি, আর এখান থেকে আমি কি করব? আজ কোনো ছুটি নেই, ওনারা যতদিন থাকবে কোনো ছুটি নাই, তাড়াতাড়ি চল। রহিমা খালা রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খেল। ধাক্কা খেয়ে রিয়া সোজা ফ্লোরে পড়ে গেল। রিয়া ফ্লোর থেকে উঠতে উঠতে বলল, সরি, আমি বুঝতে পারিনি। রিয়া কথাটা বলে সামনে ধাক্কা খাওয়া ব্যক্তিটা রিয়াকে আর কিছু বলার সুযোগ দেওয়ার আগে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। রিয়া সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে যেন হুঁশ উড়ে গেল। রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, আর ধাক্কা খাওয়া ব্যক্তিটা বলল, ফালতু মেয়ে, চোখে দেখিস না কিভাবে হাঁটাচলা করিস? আর একটু হলেই তো পড়ে যেতাম। কানার মতো চলস, চোখে কি দেখতে পারস না? রিয়া কি বলবে বুঝতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সালেহা চৌধুরী বলল, রুমা থামো, ও ইচ্ছে করে দেয় নাই, তুই সেই অল্পতেই রেগে যাওয়ার অভ্যাস গেল না। রহিমা খালা রিয়াকে সরিয়ে নিয়ে যেতে নেবেন, তখনই রিয়া রুমাকে জড়িয়ে ধরে সবাই অবাক হয়ে যায়। রুমা যেন অবাক হয়ে গেল। আদিত্য নিচে এসে রিয়াকে দেখে চমকে গেল। রুমা রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, রিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে। রহিমা রিয়াকে জোর করে রিয়াকে রুমার থেকে সরিয়ে নেয়। ক্ষমা করে দিন ম্যাম, ও ছোট মানুষ, কখন কি করে ও নিজেও বুঝতে পারে না। এই রিয়া, তুই কি পাগল হয়ে গেছস? রিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে স্বাভাবিক হয়ে বলল, সরি ম্যাম, ক্ষমা করে দেন, আমি আপনাকে ভুল করে জোরে ধরে ফেলেছি। রিয়া কথাটা বলে ওইখান থেকে চলে আসলো। সালেহা চৌধুরী কাছে গিয়ে বলল, ম্যাম, আমাকে প্লিজ আজকে বাড়িতে যেতে দিবেন, আজকে আমার ছুটির দিন, আমি সন্ধ্যায় চলে আসবো। আচ্ছা যাও, আর আজকে থেকে আসো গা। ধন্যবাদ ম্যাম, কিন্তু দুপুরে রান্না করে দিয়ে যাব। সমস্যা নেই, আমার বড় বৌমা সব সামলিয়ে নেবে। ওকে। রিয়া চলে যেতে নেবে, তখনই আদিত্য বলল, দাদিমা এটা কি তোমার পার্সোনাল লোক নাকি? মেয়েটা অনেক ভালো, 1 মাসে সব দিক কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ও আচ্ছা। রিয়া ওইখান থেকে চলে যেতে নিল। রিয়া একটা রিক্সা নিয়ে চলে যেতে লাগলো। রিয়ার মাথায় কিছুই কাজ করছে না। রিয়া বুঝতে পারছে না ওই মহিলাটা আসলে কে। হুবহু একদম ওর আম্মুর মতো দেখতে, কিন্তু ওর আম্মু তো মারা গেছে, তাহলে উনি কে হতে পারে? রিয়া ফলমূল আর রূপার জন্য কিছু চকলেট কিনে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রূপার রিয়াকে দেখে জড়িয়ে ধরল। আপু, তুমি এসেছো? আপু ঘরে আসছে, তুমি খাইছো? না। আচ্ছা, রান্না করছোস? হ্যাঁ, আসো, খেয়ে নিবে। রিয়া হাত মুখ ধুয়ে ওর আব্বুর সাথে দেখা করতে গেল। দেখে ওর আব্বু খাটের উপরে বসে আছে। রিয়া ওর আব্বুর পাশে বসলো। আব্বু কেমন আছো? ভালো মা, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আচ্ছা আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। রূপা, তুই একটু বাইরে যা তো। রূপা বাইরে গেলে রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ওর আব্বুর কাছে এসে বলল, কি বলবি, রূপাকে সরিয়ে দিলি যে? আচ্ছা আব্বু, আম্মু কি সত্যি মারা গেছে? রিয়ার কথা শুনে রিয়ার আব্বু চমকে গেল। রিয়ার আব্বু বলল, হ্যাঁ, কেন হঠাৎ আজ এমন কথা কেন বলছিস? আচ্ছা আব্বু, আমার নানা বাড়ি কোথায়, আর আমার দাদি বাড়ি বা কোথায়? এইসব জেনে কি করবি? আমার জেনে খুব ইচ্ছে হয়েছে। সবার তো নানু বাড়ি দাদু বাড়ি থাকে, আমারও নিশ্চয়ই আছে।
কেউ নেই, তুই যা এখান থেকে, এইসব বিষয়ে কথা বলতে চাই না। কেন বললে না? আব্বু আমাকে আর সব সত্যি বলবে। এইসব কি বলছিস? যা এখান থেকে, আমি কিছু বলতে চাই না। আমার কসম আব্বু, আমাকে আর সব বলবে। ওকে বলো না। কিন্তু আব্বু, আমার আম্মু মারা যায়নি, উনি বেঁচে আছে, তাই না? না, মারা গেছে। তুই মিথ্যা বলছো। আমার মাথায় হাত দিয়ে বললো। রিয়া ওর আব্বুর হাত ওর মাথায় রেখে বলল, এখন বলো, আম্মু মারা গেছে? রিয়া বিষয়ে যাচ্ছে কিন্তু। হাত ছাড় আমার। কি জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, তোর আম্মু মারা যায় নাই, বেঁচে আছে। রিয়া কয়েক পা পিছিয়ে গেল। শুনতে চাস কেন আমরা আলাদা? তাহলে শোন। আমি আর তোর আম্মু ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর আম্মু আমার আব্বুর বান্ধবীর মেয়ে ছিল। আমরা একসাথে পড়াশোনা করতাম। আমরা কেউই জানতাম না যে রুমার বড় বোনের সাথে আমার বিয়ে ঠিক করছে। বাসায় আসলে দুইজন জানতে পারি। পরে উপায় না পেয়ে বিয়ের দিন আমি আমার আব্বু আম্মুকে বুঝিয়ে বলেছিলাম। তারা রাজি হয় নাই। তারা রুমার বড় বোনকে পছন্দ, ছোটো বোনের সাথে বিয়ে দিতে পারবে না, কারণ রুমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে। ছোটোবেলা থেকেই আমাকে স্বামী হিসাবে মেনে এসেছে, যা আমি জানতামও না। আমি বিয়েটা না করে আব্বুকে বলে দেই। আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি আর রুমা পালিয়ে যাব। আব্বু আমাকে দুটা অপশন দিয়েছিল। এক, রুমার বোনকে বিয়ে করলে ওই বাড়িতে থাকতে পারবো, আর যদি পালিয়ে যাই তাহলে আমাকে ত্যায্য পুত্র করে দেবে। কোনোদিন যদি আমি ওই বাড়িতে ফিরে যাই তাহলে আব্বুর মরা মুখ দেখতে হবে। বাট আমি তখন কারো কথা না ভেবে তোর আম্মুকে নিয়ে পালিয়ে যাই। দুজন পালিয়ে একটা গ্রামে গিয়ে বিয়ে করে নেই। তারপর ওইখানে আমি একটা জব নেই। ভালোই যাচ্ছিল দিনকাল। প্রথম আমাদের ঘরে প্রথম যখন তুই আসলি, খুশিতে আত্মারা হয়ে যায়, সংসার আরও আনন্দময় হয়ে যায়। কিন্তু রূপার হওয়ার পর থেকে তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যেতে লাগে। তোর নানা বাড়ির সাথে আবার সম্পর্ক জোড়া লাগাতে লাগলো, আর ওইদিকে আমার চাকরিটা চলে যায়। আরও তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যায়। প্রতিদিন ঝগড়াঝাটি হইতো। পরে সহ্য করতে না পারে তোর আম্মুকে ডিভোর্স দিয়ে দেয়। তোদের নিয়ে যেতে চাইলে আমি দিইনি। পরে ওর আম্মু আব্বু এসে ওকে নিয়ে যায়, আর আমরা ওইখান থেকে রাজশাহী চলে গেছিলাম যাতে তোদেরকে নিয়ে যেতে না পারে। তারপর আর কোনো যোগাযোগ রাখি নাই। তুই তোর আম্মুর কথা জিজ্ঞেস করলে বলতাম তোর আম্মু মারা গেছে। রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া ওর আব্বুকে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। রূপা রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপু, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তোর পড়াশোনা কেমন চলছে? ভালো আপু, তোমার কি হয়েছে? এমন করছো কেন? কই কান্না করছি? চোখে কিছু একটা পড়ছে মনে হয়। আচ্ছা চল, তোকে মাথায় তেল দিয়ে দিই। খাবার খেয়ে নাও আগে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা তুই যা, আমি আসছি। রূপার সাথে রিয়া গিয়ে হালকা খেয়ে রুমে চলে আসলো। ছোট একটা ডায়েরি ভেতর থেকে ওরা মোট ছবি বের করে বুকে জড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু, তোমাকে এত কাছে পেয়েও তোমাকে বলতে পারলাম না আমি তোমার সে ছোট্ট রিয়া। আম্মু, আমাকে বুকে জড়িয়ে নাও না, বড্ড তোমার আদর খেতে ইচ্ছে করছে। আম্মু, আম্মু, তুমি তো নতুন সংসার, স্বামী সন্তানে সুখে আছো, কিন্তু আম্মু, তোমার আরো 2টা সন্তান কেমন আছে তা তো জানো না। হয়তো তুমি আমাদের ভুলে গেছো। যাই হোক আম্মু, আমি চাই না তুমি আমাদের মনে রাখো, আমাদের ভুলে গিয়ে সুখে থাকো আম্মু। রিয়া কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। রূপা রিয়ার কথা শুনে বলল, আপু, আম্মু নতুন সংসার মানে? রিয়া রূপার কথা শুনেই সাথে সাথে ছবিটা ডায়েরির ভেতরে লুকিয়ে লক করে রেখে চোখ মুছে বলল, কই আম্মুর সংসার? আর তুই দরজা আড়ালে দাঁড়িয়ে আমার কথা কেন শুনেছিলি? আরে, আমি আড়ালে দাঁড়িয়ে কেন শুনবো? তুমি না বলে তেল দিয়ে দিবে, তাই তেল নিয়ে আসলাম। এসে শুনি তুমি কান্না করে এসব বলছো। তুই কি থেকে কি শুনছস? এখানে আয়, তোকে তেল দিয়ে দিই। আর রূপা কিছু বুঝলো না। রূপা আর কিছু জিজ্ঞেস না করে রিয়ার কাছে গিয়ে বসলো। রিয়া রূপাকে তেল দিয়ে দিল। তারপর 2 বোন দুপুরের খাবার খেয়ে রিয়া রূপাকে তেল দিয়ে দিল। তারপর 2 বোন দুপুরের খাবার খেয়ে রিয়া রূপাকে নিয়ে ঘুরতে গেল। রাস্তা দিয়ে জন আসছিল। তখনই একটা গাড়ি রিয়া রূপার সামনে দাঁড়ালো। রূপা রেগে গিয়ে বলল, ওই কানা নাকি? আর একটু হলে আপুর লেগে যেত। গাড়ি থামানোর আর জায়গা পায় না, যত সব। রূপার কথা শেষ হলে আদিত্য বের হতে রূপা আদিত্যের দিকে
ঝগড়া করতে যাবে সাথে সাথে রিয়া রূপাকে ধরে বলল, রূপা বেয়াদবি করতে নিষেধ করছি, আবার বড়দের মার সাথে বেয়াদবি করছিস। আপু আমাকে ছাড়ো, বেয়াদবি করবো না মানে? আর একটু হলে তোমার উপরে গাড়ি তুলে দিত। রূপার এমন ব্যবহার দেখে আদিত্য অনেক মজা পাচ্ছিল। আদিত্য রূপার গাল আলতো করে টিপে দিয়ে বলে, স্টুপিড ছেলে, এত বড় সাহস আমার গায়ে হাত দেন, আপনার হাত আমি ভেঙে ফেলবো। রূপা কথাটা বলে আদিত্যের পায়ে একটা শট মেরে ফেলে দিয়ে সাথে সাথে রিয়া ওকে ধরে বলল, এই বোন, মাথা ঠান্ডা কর, এসব কি করছিস? আরে তোখানে বাজে ইঙ্গিত ধরে নাই। আদিত্য রাস্তায় পড়ে যাওয়াতে হাত কিছুটা ছড়ে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য হাত এগিয়ে দিলে রিয়া রূপাকে সরিয়ে দিয়ে আদিত্যের হাত ধরে তুলে বলল, ক্ষমা করে দিবেন, আসলে ছোটবেলা থেকে একটু রাগি বেশি। আরে না, আমি কিছু মনে করি নাই। যাক, তোমার ছোট বোন তোমার মতো এত নরম মনের না, নিজের সম্মান বাঁচাতে নিজেই জানে। ওমা, আপনার হাত দিয়ে না রক্ত ঝরছে। রিয়ার সাথে সাথে ওর ওড়না ছিঁড়ে আদিত্যের ছড়ে যাওয়ার জায়গায় বেঁধে দিল। রূপা অবাক হয়ে বলল, আপু তুমি এই বদমাইশ ছেলেকে কেন নিজের ওড়না ছিঁড়ে বেঁধে দিলে? চুপ, সবসময় বেশি বেশি। কতখানি ছেড়ে গেছে খেয়াল আছে তোর? তোমাকে উনি মারতে নিয়েছিল, তুমি তার হয়ে আমাকে বকা দিলে। চুপ, সবসময় বেশি বেশি। কতখানি ছেড়ে গেছে খেয়াল আছে তো? রূপা চলে গেল। আদিত্য রূপাকে বলল, ওরে বাবারে, পিচিটা তো দেখি খুব রাগী, এত সুন্দর করে রাগ করতে পারে। বাহ, তা পিচ্ছি, তোমার নাম কি? ওই পিচ্ছি, দাঁড়াও, রাগ করো কেন? আর এই আপনি ওকে বকা দিলেন কেন? ওর রাগ তোমার ভালোই লাগছিল। ও কথা ছাড়েন, আপনি এখানে কি করেন? আপনি আগে বলেন, রাজশাহী থেকে ঢাকা কবে আসলেন? আর আমি আপনাকে কত খুঁজেছি, কোথাও পাই নাই। আমি কি কেন আপনি খুঁজছেন? এমনি। আচ্ছা, আপনি আমার বাসায় কি করছিলেন? আর আমার বাসায় কাজের লোক হিসেবে গেছেন, বুঝলাম না। আপনি কি আমার বাসা আগে থেকে চিনতেন? আজব তো, আমি কিভাবে জানবো আপনি ওই বাসার ছেলে? আমাকে রোমে আন্টি চাকরিটা নিয়ে দিয়েছিল, আর আজ দেখি আপনি ওই বাড়ির ছেলে। হা হা, আমাদের ভাগ্যক্রমে খালি দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা দিয়ে আপনি কি করবেন? না, এমনি আপনার বাসায় যেতে চাইলাম, যদি কখনো দরকার হয়, তাই আর কি। কোনো দরকার পড়বে না, আমি চাকরিটা ছেড়ে দিব। কি, কেন? আমার বাড়ির জন্য এমন করবেন নাকি? না, এমনি ছেড়ে দিব। দেখেন দাদিমা আপনাকে অনেক ভালোবাসে, আর তাই প্লিজ এমন করবেন না। ফুপির ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তাও এমনটা করবেন না। দেখেন, আমার ফুপির মাথা সবসময় গরম হয়ে থাকে, ওনার উপরে রাগ করে দাদিমাকে কষ্ট দিবেন না। ওনার উপরে আমার কোনো রাগ নেই, আমি কেন ওনার উপরে রাগ করব? তাহলে চাকরিটা ছাড়বেন না, ওকে? ও আপনার বোন তো চলে গেছে, আপনার বোনের রাগটা দেখে আমার ফুপির মতো রাগ করলে নাক ফুপিয়ে কথা বলেন। হা হা হা। আদিত্যের কথা শুনে রিয়া চমকে গেল। রিয়া আদিত্যকে কথা এড়িয়ে বলল, আচ্ছা থাকেন, আমাকে বাসা যেতে হবে। আমিও যাব। না। কেন? আমিও আঙ্কেলকে দেখতে যেতে পারি। আব্বু বকা দিবেন। আরে বকা দিবে কেন? বলবেন আমি আপনার ফ্রেন্ড। আব্বু ভালো করে জানেন আমার কোনো ছেলে বন্ধু নেই। যাই হোক, থাকেন। রিয়া চলে যেতে লাগলো। আদিত্য কিছু বলল না, গাড়িতে উঠে চলে গেল। রিয়া বাসায় গিয়ে রূপার রাগ ভাঙাতে লাগলো। রহিমা খালা রিয়ার কাছে এসে বলল, কি রে দুই বোন, কি হয়েছে? তেমন কিছু না। ও খালা, তোমার সাথে কথা ছিল। কি কথা বল? আমি চাকরিটা করতে চাই না, আমাকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দিবে? কেন, ওই চাকরি করতে কি সমস্যা? তোকে তো বড় ম্যাম অনেক ভালোবাসে, আর বাসার সব মানুষ অনেক ভালো রে। শুধু ম্যামের মেয়ে দুটো একটু বদমেজাজি। তুই ম্যামের উপর রাগ করে এসব বলিস নাকি? না, আমি ওখানে কাজ করতে চাই না, আমার ওখানে কাজ করতে ভালো লাগছে না। এখন কোনো কাজ হাতে নাই, এখানে কাজ করতেই হবে রে। যখন কাজ পাবো তখন তোকে জানাবো, এখন এখানে কাজ কর। রিয়া কিছু বলার আগে রিয়ার ফোনে কল আসলো। রিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে এখন ফোন দিয়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। রিয়া, তুমি কি বাসায় আসতে পারবে? ম্যাম এখন?
সবাই তোমার রান্না অনেক পছন্দ করেছে। তোমার রান্না সবাই খেতে চায়। কি যে করব, ও আচ্ছা, আমি আসছি। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দিব। সমস্যা নেই ম্যাম, ধন্যবাদ দিতে হবে না। আপনারা আমার রান্না পছন্দ করেছেন, এটা আমার কাছে সৌভাগ্য। চলে আসো তাহলে। জি। রিয়া ফোনটা রেখে রহিমা খালার থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসার ভেতরে ঢুকতে আদিত্য বলল, আর আপনি এখানে? জি। ওকে আপনি বলার কি আছে? তুমি বা তুই করে বললেই তো পারোস। এত সম্মান দিয়ে কথা বলার আছেটা কি? রিয়া এসেছো? জি ম্যাম। এই মেয়ে শুনো, আমাদের জন্য চা করে নিয়ে এসো তো। জি আনছি। রিয়া রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। আদিত্য মুখে দিয়ে বলল, চাটা অনেক সুন্দর বানাও তো। তোমার দেখি সবকিছু অনেক সুন্দর। ও শুনো, আমার রুমটা একটু গুছিয়ে দিবে? যে আমি রান্না করে আপনার রুম গুছিয়ে দিয়ে আসবো। ওকে। ও শুনো, তোমার হাতে বেগুন ভর্তাটা অনেক মজা লাগছিল আজকে। একটু বেগুন ভর্তা করো তো, আর হ্যাঁ, আলু ভাজিটাও করো। কি? এই তো বেগুন ভর্তা কবে খাইলে দাদু ভাই? ওই তো কখনো বেগুন ভর্তা বানায় নাই। সবাই অবাক হয়ে আদিত্যের দিকে তাকাতেই সাথে সাথে আদিত্য কথা ঘুরিয়ে বলল, আর দূর, তোমরা ভুল বুঝছো। যার হাতে সব রান্না মজা, তার হাতে এইগুলো নিশ্চয়ই মজা হবে, তাই বললাম। ও আচ্ছা। আদিত্য কথাগুলো কারো বিশ্বাস হলো না। তাও কথাগুলো আর কেউ তুললো না। রিয়া রান্নাঘরে চলে গেল। রিয়া রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। রান্না শেষ করে সবকিছু টেবিলে গুছিয়ে দিয়ে খাবার বেড়ে দিতে গেলে আদিত্যের আম্মু বলল, তুমি আদিত্যর রুমটা গুছিয়ে দিয়ে আসো, আমরা খাবার বেড়ে নিতে পারবো। ছোট সাহেবের রুমটা তো আমি চিনি না। আমি খাবার খেয়ে নেই, তারপর আমি নিয়ে যাচ্ছি। আদিত্যের কথা শুনে সবাই আদিত্যের দিকে তাকাতেই আদিত্য বলল, কি ব্যাপার, তাকিয়ে আসছো কেন? রুমে কি গোছাতে হবে সেটাও দেখানো যাবে। এমনি ওই রুমে গিয়ে কি দেখবে? আচ্ছা তুমি নিয়ে যাও, খাওয়ার সময় কথা বলো না। আদিত্য খাওয়া শেষ হলে রিয়াকে নিয়ে চলে যায়। রিয়া রুমে গেলে আদিত্য দরজা বন্ধ করে দেয়। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? তোমাকে আদর করতে ইচ্ছে করছে। এসব কি বলেন? দেখেন কি গোছাতে হবে ওটা দেখিয়ে দেন। আমাকে গুছিয়ে দিলে হবে, আর কিছু গোছাতে হবে না। আদিত্য রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়া আদিত্যর থেকে ছাড়ানোর চেষ্টা করেও পারল না। আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে বলল, তুমি কি চাও আমি অন্য নারীর সাথে এসব করি? তুমি তো আমার বিয়ে করা বউ। তোমার সাথে আমার ডিভোর্স তো হয় নাই, তাই আমার সম্পূর্ণ তোমার উপরে অধিকার আছে। তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। আপনি তো আমাকে এক রাতের জন্য বিয়ে করেছেন, তাহলে এখন কেন এসব করছেন? বলেছিলাম, কিন্তু আপনাকে আমি ডিভোর্স তো দেই নাই, তাই না? একজন পতিতা মেয়েকে স্ত্রী দাবি করছেন। আপনি তো মহান ব্যক্তি দেখছি। আশুজ্ঞা, আমি আমার স্ত্রীকে আদর করছি, অন্য কাউকে না যে ভয় পেতে হবে। চুপ করেন তো, আমাকে আমার কাজ করতে দেন। রিয়া আর বাধা দিল না, কারণ এটা আদিত্যর অধিকার। রিয়া সবকিছু সহ্য করতে লাগলো। আদিত্য আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ল। আদিত্যর ফোনে কল আসছে। আদিত্য বিরক্তি নিয়ে ফোনটা দেখে চমকে গেল। আদিত্য সাথে সাথে রিয়ার উপর থেকে উঠে বলে, তুমি ড্রেস ঠিক করে চলে যাও। রিয়া উঠে ওর ড্রেস ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। রিয়া নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে গল্প করছে। রিয়াকে দেখে সালেহা চৌধুরী বলে, রিয়া কাজ শেষ হয়েছে তোমার? জি মানে? আচ্ছা রিয়া, তুমি একটু গেস্ট রুমটা পরিষ্কার করবে? আমার হবু নাত বউ আসবে তো। আচ্ছা। রিয়া চলে যেতে নিল। তখনই রুমা বলল, আম্মা, এই মেয়েটাকে কাছ থেকে সরিয়ে দিও তো। এই মেয়েটার দিকে আদিত্য কেমন যেন করে তাকায়, আর মেয়েটাকে দেখেও মনে হয় না কাজের মেয়ে। আসলেই দাদিমা, মেয়েটাকে দেখে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে। অনেক সুন্দর মেয়েটা, কেউ বলবেও না উনি এই বাড়ির কাজের মেয়ে। একদম ঠিক বলছিস। আমি ওকে কাজের মেয়ে ভাবি না। মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। লক্ষ্মী মন্ত্র একটা মেয়ে, কতটা সরল, যা বলা যায় তাই করে। এত ভালো মেয়ে আমি একটাও পাবো না। ওকে কাজ থেকে ছাড়ানো যাবে না। আবার দেখো আমাদের বাড়ির ছেলেদের মাথা না খায়। রিয়া ওর আম্মুর মুখ থেকে এমন কথা শুনে অনেকটা খারাপ লাগলো, কিন্তু ওইসব কথা হজম করে নিল। রিয়া গেস্ট রুমে গিয়ে পরিষ্কার করতে লাগলো।
কাজ শেষ করে রিয়া গোসল করতে চলে গেল। পাশে একটা রুমে থাকার জায়গা করে দিয়েছে। সালিহা চৌধুরীর ডাক দিলে রিয়া দৌড়ে ড্রয়িং রুমে চলে যায়। কি ব্যাপার মেয়ে, তুমি রাত করে গোসল করছো কেন? আমার ধুলোতে অ্যালার্জি আছে, তাই আর কি। ম্যাম, আপনি ডাকছিলেন আমাকে? রিয়া, আমি ঘুমাতে যাব। আমার পাগুলো অনেক ব্যথা করছে, একটু পাগুলো মালিশ করে দিবে? আচ্ছা চলেন, আমি করে দিচ্ছি। সালিহা চৌধুরী নিয়ে যেতে লাগলো। রাফি আর চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, ইস, মেয়েটাকে যদি কাছে পেতাম, কত হট মেয়েটা দেখতে। মনে হয় ডানা কাটা পরি গুলো মাজার নিচে চলে এসেছে। পিছন থেকে অসম্ভব সুন্দর লাগছে। এই মেয়েটাকে তো কাছে পেতেই হয়। রাফি কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে গেল। রিয়া সালেহা চৌধুরীকে শুইয়ে দিয়ে পা টিপে দিতে লাগলো। সালেহা চৌধুরীকে ঘুম পাড়িয়ে ও রুমে যেতে নিবে, তখনই রুমা বলল, এই মেয়ে, আমার মাথায় একটু টিপে দাও তো। আপনি রুমে যান, আমি আসছি। রিয়া রুমার রুমে চলে গেল। রুমা চোখ বন্ধ করে আতশোয়া ভাবে থাকলো। রিয়া সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ও রাম্মুর দিকে এক পলকে তাকিয়ে আছে। রিয়া খুব ইচ্ছে করছে ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে। রুমা চোখটা খুলে রিয়ার দিকে তাকাতেই দেখে রিয়ার চোখে পানি। রুমা কিছুটা অবাক হয়ে বলল, এই মেয়ে, তোমাকে আমি বেশ লক্ষ্য করছি, তুমি আমার দিকে তো তাকিয়ে থাকো কেন বলো তো? আর সকালে আমাকে ওভাবে জড়িয়ে ধরলে কেন? আর সময় পেলে এই দেখে আমার দিকে তাকিয়ে থাকো, আবার এখন কান্নাও করছো। আসলে ম্যাম, আপনাকে দেখলে আমার আম্মুর কথা মনে পড়ে, তা আপনাদেরকে তাকিয়ে থাকতে ভালো লাগে, কিছু মনে করবেন না। রিয়ার কথা শুনে রুমার বুকের ভেতরটা কিছুটা মোচড় দিয়ে ওঠে। রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, আমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে? আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করি। আমি তো ভেবেছি আমার উপর রেগে আমার দিকে তাকিয়ে থাকো। আপনি আমার আম্মুর মতো আমাকে মারতে বকতে পারেন, সেখানে আমি মেয়ে হয়ে আপনার সাথে রাগ দেখাবো, এটা কেমন কথা? আপনার উপরে আমার কোনো রাগ নেই। আচ্ছা আপনি ঘুমান, অনেক রাত হয়ে গেছে। রুমা আর কিচ্ছু বললো না। রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এইদিকে রুমা অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। আর রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে যায়। সকালে রুমার ঘুম ভাঙলে দেখে রিয়া ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রুমা নিজের অজান্তেই রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ঘুমটার সাথে সাথে ভেঙে গেল। দুঃখিত ম্যাম, রাগ করবেন না। আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে? রিয়া কিছু বলল না, মাথা নিচু করে নিল। রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, যাও, রাতে তো ঘুমাতে পারোনি, যাও এখন একটু ঘুমিয়ে নাও। সারা রাত আমার জন্য এত কষ্ট করেছো, তার জন্য ধন্যবাদ। সব কিছুতে ধন্যবাদ দিতে হয় না, আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। যাই হোক, নামাজ পড়বেন না? হ্যাঁ। রিয়া উঠে চলে গেল। রিয়া রুমে গিয়ে নামাজ পড়ে নিল। তারপর নামাজ থেকে উঠে আদিত্যের রুমে গিয়ে আদিত্যকে ডাকতে লাগলো। আদিত্য ঘুম ঘুম চোখে রুমের দরজা খুলে বলল, কি ব্যাপার, এত সকালে ডাকছেন কেন? নামাজ পড়বেন না নাকি? সারাত ঘুমান নাই নাকি? এখনই নামাজ পড়তে যান। কি ব্যাপার, এত গরম কেন? কই গরম হইলাম, নামাজ পড়ে তারপর ঘুমান। না, ঘুমাতে দেন তো। না, নামাজ পড়বেন তারপর ঘুমাবেন। তাড়াতাড়ি যান মসজিদে। যাচ্ছি, বউগিরি দেখানো শুরু করে দিয়েছে। চুপ চুপ, আসতে বলেন, কেউ শুনে ফেলবে। একটু কাছে আসেন, আদর দেই। রিয়ার হাত ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে কিস করতে লাগলো। রিয়া আদিত্যকে সরিয়ে দিয়ে বলল, উফ, আপনি তো দুষ্টু কেন? যান নামাজ পড়তে, অনেক কিস করেছেন, এখন যান, আমার কাজ আছে, সবাইকে চা দিতে হবে। ওকে যান, নামাজ পড়ে এসেছে যেন আপনাকে আমার রুমে দেখি। কিভাবে আসবো? এত আসলে সন্দেহ করবে সবাই। নামাজ পড়ে এসে যেন আপনাকে আমার রুমে দেখি। চা দেওয়ার নাম করে আসবেন, ওকে? ওকে, আসবো, এখন যান। রিয়া কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। তারপর নিচে গিয়ে চা বানিয়ে সবার রুমে দিয়ে আসলো। রাফিকে চা দিতে রাফি রিয়ার হাতটা চেপে ধরল। রিয়া হাত ছাড়াতে গেলে রাফি আরো শক্ত করে ধরে রিয়া বলল, স্যার কি করছেন, আমার হাত ছাড়েন। তুমি এত হট কেন গো? ছি, কি বলেন?
আমার হাত ছাড়েন, না হলে আমি চিৎকার করব। সাথে সাথে রাফি হাত ছেড়ে দেয়। রিয়া রুম থেকে বের হয়ে রুমার রুমের সামনে দিয়ে যেতেই দেখে রুমা কিছু খুঁজছে। রিয়া গিয়ে বলল, কি খুঁজেন? আমি বের করে দিতে কি সাহায্য করব? আমার ফোনটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। রিয়া ফোনটা বের করে দিতেই রুমা হেসে বলল, বয়স হচ্ছে তো, ভুলে যাচ্ছি সব। আচ্ছা, আপনি তাহলে থাকেন, আমি যাই, কিছু লাগলে আমাকে ডাক দিন। রিয়া রুমার রুম থেকে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসে দেখে একটা মেয়ে এসেছে। রিয়া বুঝতে বাকি রইল না এটা সালেহা চৌধুরীর হবু নাতবউ। সালেহা চৌধুরী রিয়াকে বলল, রিয়া, তুমি তুলির লাগেজগুলো নিয়ে যাও তো রুমে। জি ম্যাম। এইটা কে দাদিমা? আমি বাড়ির কাজের লোক, আপনি আমার সাথে আছেন? দেখে তো মনে হয় না। আচ্ছা, আমাকে নিয়ে চলো। রিয়া তুলিকে নিয়ে রুমে চলে আসলো। তুলিকে সব গুছিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসলে আদিত্য বলল, রিয়া, আমার ঘরে চা নিয়ে আসছেন তো? আপনি যান, আমি আসছি। আদিত্য চলে গেল। রিয়া চা বানিয়ে আদিত্যের রুমে চলে গেল। রিয়া আদিত্যের রুমে যেতেই আদিত্য রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আদিত্যকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, মেয়েটাকে? কোন মেয়ে? যে মেয়েটা আসলো। ও, এটা আমার হবু স্ত্রী, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। রিয়ার সাথে সাথে আদিত্যকে সরিয়ে দিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি আর আমার কাছে আসবেন না, দয়া করে প্লিজ। আমি চাই না আপনি আপনার হবু বউর বাদে অন্য কারোর সাথে এতটা গভীর হন। আমার মনে হয় আপনার হবু বউকে নিয়ে আপনার ভাবা উচিত। আপনি আমার বউ আর ওই আমার হবু বউ, ওর মাঝে আপনার মাঝে অনেক পার্থক্য। আর আমি তো কোনো অন্যায় করছি না, আমি আমার বউকে ধরছি, তার সাথে রোম্যান্স করি। আমাকে ডিভোর্স দিয়ে দেন, আপনার হবু বউকে নিয়ে সুখে থাকেন। আমি আপনার চাহিদা মেটানোর মেশিন মাত্র, আমি আপনার স্ত্রী কোনোদিন হতে পারবো না। আমি এটা জানি, আপনার সাথে আমার যায় না। আমি আপনার থেকে স্ত্রীর অধিকারও চাই না, শুধু একটা জিনিস চাই, আপনি নিজেকে পরিবর্তন করেন। আপনি আপনার হবু বউকে ঠকাইন না, এক নারীর আসক্ত থাকার চেষ্টা করেন। রিয়া কথাটা বলে কান্না করতে করতে বের হয়ে আসলো। আদিত্য কিছু না বুঝে হা করে রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্য আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। 10টা বাজলে সালেহা চৌধুরী বলল, রিয়া, আদিত্য দাদু ভাইকে ডাক দিয়ে নিয়ে আসো তো, ওই আর কত ঘুমাবে? তুলি ম্যাম তো গেছে, উনি ডেকে নিয়ে আসবে। ও আচ্ছা। রিয়া পেছনের দিকে তাকাতেই দেখতে পেল তুলি আদিত্যের বাহু জড়িয়ে ধরে নিচে নেমে আসছে। রিয়া নিজের অজান্তেই বুকের ভেতর ব্যথা অনুভব করতে লাগলো। দুজন রিয়ার সামনেই চেয়ার টেনে বসলো। আদিত্যকে তুলে বলল, জান, আমাকে খাওয়া দাও না। আমার ইচ্ছে আমার জামাই আমাকে প্রতিদিন খাওয়ায় দিবে। বিয়ের আগে থেকে তুমি আমাকে খাওয়ায় দাও। আদিত্য রিয়ার দিকে তাকাতে রিয়া অন্যদিকে ঘুরে তাকায়। সালেহা চৌধুরী আর সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আদিত্য উপায় না পেয়ে তুলিকে খাওয়াতে লাগলো। তুলির গলায় ভাত আটকে গেলে রিয়া তাড়াতাড়ি করে পানি দিতে গেলে সম্পূর্ণ পানি তুলির পায়ের উপর পড়ে। তুলি রেগে গিয়ে ঠাস ঠাস করে রিয়ার গালে থাপ্পড় মেরে বলে, হাউ ডেয়ার ইউ পোর ওয়াটার অন মাই বডি। ও সরি, তুই তো মূর্খ, আমার কথা তো বুঝতেই পারছস না। ক্ষমা করে দেন ম্যাম, আমি বুঝতে পারি নাই। আমার সামনে থেকে যা বলছি, আমার মেজাজটা আরো খারাপ করে দিস না। সালেহা চৌধুরী ইশারা করে রিয়া চলে গেল। রিয়া রুমে গিয়ে কান্না করতে লাগলো। তুলি থাপ্পড় দিয়েছে তার জন্য না, তুলির সাথে আদিত্যকে দেখে রিয়ার বিষয়টা একদম মেনে নিতে পারছে না। রিয়া নিজেকে বোঝাতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর রিয়া নিজেকে স্বাভাবিক করলো। রিয়া ড্রয়িং রুমে যেতেই দেখে তুলির সাথে আদিত্য বসে আছে আর ওদের বিয়ের বিষয় নিয়ে কথা হচ্ছে। দাদিমা, আমাদের বিয়েটা এগিয়ে আনলে সব থেকে ভালো হয়। আমি চাচ্ছিলাম 2 সপ্তাহ পর যদি আমাদের বিয়েটা দিতেন। বা ভাবি, আপনি দেখিয়ে বিয়ে পাগলি হয়ে গেছেন। ভাইয়াকে ছাড়া বুঝে থাকতে ইচ্ছে করছে না। এইসব বাচ্চাদের লজ্জা শরম বলে কোনো কথা আছে? ওরা হয়তো ভুলেই গেছে। বড়দের সামনে এইসব কথা বলতে লজ্জা করে না? থাম, এই সময়টা আমাদেরও এসেছিল। লজ্জা শরম পেয়ে কি হবে? ওরা যে নিজেদের কথা নিজের মুখে বলতে পারে, এটাই অনেক।
আচ্ছা, তাহলে 1 সপ্তাহ পর থেকে বিয়ের সব আয়োজন শুরু করে ফেলবো। ধন্যবাদ দাদিমা আমাদের ব্যাপারটা বোঝার জন্য। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া আদিত্যের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে রহিমা খালা বলল, রিয়া রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি হসপিটালে চল। রিয়া কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। রহিমা খালাকে ধরে বলল, কি রূপে অ্যাক্সিডেন্ট হয়েছে? মানে খালা ও কোন হসপিটালে? রহিমা খালা হসপিটালের নাম বললে রিয়া সালিহা চৌধুরী থেকে ছুটি নিয়ে যেতে লাগলো। রিয়া আপনি দাঁড়ান, আমি গাড়ি বের করছি। আরে তোমাকে কেন যেতে হবে? ওই একাই যেতে পারবে, তুমি যাও না তো। আদিত্যের হাত ধরতে আদিত্য তুলির হাত ছাড়িয়ে দিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে গেল। রিয়া গাড়িতে বসে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে সান্ত্বনা দিতে লাগলো আর ড্রাইভিং করতে লাগলো। আদিত্য আর রিয়া হসপিটালে পৌঁছে গেল। রিয়ার রূপার কেবিনের সামনে গিয়ে দেখে ওর আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু রূপার কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? ও এখন কেমন আছে? ওই স্কুলে যাচ্ছিল, হঠাৎ করে একটা ট্রাক এসে রূপাকে ধাক্কা মেরে দেয়। আব্বু আমি রূপার সাথে দেখা করব। ডাক্তার ভিতরে আসছে। রূপাকে কিছুক্ষণ আগে রক্ত দিয়েছি, জানি না ওর এখন কি অবস্থা। ডাক্তার বের হলে জানতে পারবো। আজ রূপা স্কুলে যেতে চাইছিল না, কেন যে আমি জোর করে ওকে পাঠালাম। এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। যদি ওকে না পাঠাতাম তাহলে আজ এমন হয়তো না। আঙ্কেল কান্না করেন না, রূপার কিছু হবে না, ওই তো ডাক্তার বের হয়েছে। রিয়া আর আদিত্য দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার যা বললেন, রূপার অবস্থা তেমন ভালো না, আল্লাহ ভরসা। রিয়া কথাটা বলে কান্নায় ভেঙে পড়ল। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়া কেবিনের ভেতরে গিয়ে দেখে রূপা শুয়ে আছে। রূপা রিয়াকে কিছু বলার চেষ্টা করতে লাগলো। রিয়া বলল, বোন তোর কিছু হবে না, তুই ঠিক হয়ে যাবি, চিন্তা করিস না, তোর বোন তোকে কিছু হতে দিবে না। আপু আমি মনে হয় আর বাঁচবো না। আপু তুমি আর আব্বু আমাকে ঠকালে কেন এভাবে? কি বলছিস বোন? আমরা তোকে কিভাবে ঠকালাম? বোন প্লিজ তুই শান্ত হ, তোর কিছুই হবে না। রূপা কিছু বলতে যাবে তখনই ডাক্তার রিয়া আর আদিত্যকে বের করে দিল। রূপার মাথায় চাপ পড়লে মারা যাওয়ার সম্ভাবনা আছে, তাই রূপার সাথে বেশি কথা বলতে নিষেধ করে দিল। আর ইমোশনাল করা যাবে না। আদিত্য রিয়াকে নিয়ে বাইরে চলে আসলো। আব্বু রূপা সব কি বলছে? আমরা ওকে কিভাবে ঠকালাম? ও আমার কথা শুনে ফেলেছে, যার কারণে ও খুব উত্তেজিত হয়ে গেছিল তোর সাথে দেখা করার জন্য। আমি ওর পাগলামি দেখে বকা দিয়েছিলাম, জোর করে স্কুলে পাঠিয়ে দেই। আর দেখ ওর কি অবস্থা হলো। আমি কেন যে ওকে জোর করে পাঠাতে গেলাম? আব্বু তুমি কান্না করো না, ও সুস্থ হয়নি। আমি ওকে সব বুঝিয়ে বলবো। আমিও চাই না এই মিথ্যা নিয়ে বেঁচে থাক। আমার বোন অনেক বুদ্ধিমান আর ধৈর্যশীল একটা মেয়ে, ওকে বোঝালে ঠিক বুঝবে। আমি কি করব যে বুঝতে পারছি না। নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তোদের লাইফটা আমি শেষ করে দিয়েছি। আমার মতো বাবা থাকার থেকে না থাকা ভালো। রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আদিত্য ওদের কোনো কথা বুঝতে না পেরে নীরব দর্শকের মতো দেখে গেল। হঠাৎ করে রিয়ার আব্বু বলে, এই ছেলেটাকে? আব্বু উনি রোমা মামের বড় ভাস্তা, মানে রাজীব সাহেবের বড় ছেলে। আদিত্যকে রিয়ার আব্বু জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, কত বড় হয়ে গেছে। আমাকে কি আঙ্কেল চেনেন? না মানে আপনাকে চিনবে কিভাবে? আপনাদের ব্যাপারে বলেছিলাম না, তাই আর কি। আচ্ছা আপনি বাসায় চলে যান। না আমি এখানে থাকি, সমস্যা নাই। রিয়া তোরা যা, আমি এখানে আসছি। আচ্ছা আব্বু যাচ্ছি। আদিত্যের ফোনে তুলি অনেকবার কল দিতে লাগলো। আদিত্য আর কিছু না বলে রিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। রিয়া আদিত্যকে নিয়ে চলে আসার কারণ ওইখানে থাকলে আদিত্য বুঝে ফেলত রিয়ার সাথে ওদের কোনো সম্পর্ক আছে। রিয়া বাসার ভেতরে গেলে সবাই ওর বোনের ব্যাপারে জিজ্ঞেস করলে রিয়া বলল, জানি না কি হবে এখন, সব আল্লাহ ভরসা। তুমি তোমার বোনের কাছ থাকা বাদ দিয়ে আমার কাছে চলে আসলে কেন? এখানে আব্বু আসছে, সমস্যা নেই। রিয়া কথাটা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে কান্না করতে লাগলো। রিয়া ওর আব্বুকে কল দিয়ে বলল, আব্বু তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি যেখানে কাজ করি সেটা আম্মুর বাপের বাড়িতে কাজ করি।
আমি আম্মুর আশেপাশে থাকার চেষ্টা করি। কি তুই ওই বাড়িতে কাজ করস মানে? হ্যাঁ আব্বু, আমি বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করি। হায় রে কপাল রে, নিজের নানির বাড়িতে তুই কাজের বুয়া? ইস, ওই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া ওর আব্বুকে বুঝিয়ে ফোনটা রেখে দিল। রিয়া প্রতিদিন রান্না শেষ করে হসপিটালে যেতে লাগলো। রূপার জ্ঞান ফিরছে না। রূপার অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যেতে লাগলো। আর এইদিকে আদিত্য বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো। রিয়া আনমনে কাজ করছিল। রিয়া চা বানিয়ে রাফির রুমে গেলে রাফি রিয়ার সাথে জোর জবরদস্তি করতে লাগলো। রিয়া রাফিকে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব ছেলে, বিয়ে করতে পারিস না? এত যখন শারীরিক চাহিদা তো আব্বু আমাকে বলে বিয়ে করে নি। তোর এত বড় সাহস, আমার গালে থাপ্পড় দেশ? রাফি কথাটা বলে রিয়াকে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে রিয়ার উপর উঠে যেই রিয়ার ওড়না টান দিয়ে ফেলে দিতে যাবে, তখনই আদিত্য রাফির রুমে এসে এই অবস্থা দেখে রাফিকে লাথি দিয়ে রিয়ার উপর থেকে ফেলে দিয়ে মারতে লাগলো। রিয়া কান্না করতে লাগলো। আদিত্য ওড়নাটা তুলে রিয়াকে দিয়ে রাফিকে মারতে মারতে বলল, ছি, তুই এত নিচে নেমে গেছস? রিয়ার গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পাস তুই? তোর হাত আমি ভেঙে ফেলবো। রাফির হাত ভাঙতে যাবে তখনই তুলি এসে ধরে ফেলে। তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, ওই মেয়েটার জন্য তুমি নিজের ভাইকে কেন মারছো? ওই মেয়েটার নজর খারাপ, আমি দেখেছি। মেয়েটা সব সময় রাফির ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে। একদম চুপ। রিয়ার নামে একটা বাজে কথা বলবি না। আমি জানি রিয়া কেমন, তোর মুখ থেকে ওর সম্পর্কে জানতে হবে না। শোন, তোকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোকে যেন রিয়ার আশেপাশেও দেখি না। আদিত্য রাফিকে ছেড়ে দিয়ে রিয়ার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। তুলি আর রাফি অনেকটা রেগে গেল। ভাবি, এটা জিনিস খেয়াল করছেন? ভাইয়া এই মেয়েটার প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে না? একদম, আমিও খেয়াল করেছি। আমারও মনে হয় কোনো না কোনো কানেকশন ওদের মাঝে আছে। যাই হোক, শোনো, ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতে হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। দুইজন রিয়াকে সরানোর বুদ্ধি বের করতে থাকে। আর এদিকে আদিত্য রাগের লোক নিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, রাফি আপনাকে কবে থেকে ডিস্টার্ব করে? যেদিন থেকে আমাকে দেখেছিস সেদিন থেকে আমার পিছু নিয়েছিস। আমাকে আগে কেন বলেন নাই? আর একটু হলে কি হতো? বলে কি হবে, আমি তো একটা পতিতা, আমার সাথে আর ভালো কি আশা করা যায়? রিয়ার কথা শুনে আদিত্যের রাগ উঠে গেল। রিয়াকে মারতে গিয়ে মারল না। আদিত্য বলল, এই আমার সামনে থেকে যান, না হলে খুব খারাপ হয়ে যাবে। রিয়া আদিত্যের রুম থেকে বের হয়ে আসলো। রিয়া নিজের চোখ মুছে নিচে চলে গেল। হ্যাঁ রিয়া, তাড়াতাড়ি কাজ কর, অনেক কাজ বাকি আছে। মেহমান আসা শুরু হয়ে গেছে আর তোকে খুঁজে পাওয়া যায় না। রিয়া রহিমা খালার কোনো কথা না শুনে কাজ করতে লাগলো। আদিত্য আর তুলির বিয়ের জন্য সবার আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। 3 দিন পর তুলি আর আদিত্যের বিয়ে। রিয়া যত কথাগুলো ভাবছে তত বুকটা ফেটে যাবে এমন অনুভব করতে লাগলো। রিয়া কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে হসপিটালে গিয়ে আবার রাতে চলে আসলো। রূপা আরো দিন দিন বেশি খারাপ অবস্থায় চলে যাচ্ছে। একদিকে আদিত্যের বিয়ের টেনশন, অন্যদিকে ছোট বোনের এই অবস্থা। রিয়া যেন বুঝতে পারছে না কি করবে। রিয়া কাজ করতে লাগলো। হঠাৎ করে রিয়ার আব্বুর কল আসলে রিয়া রিসিভ করলো। রিয়া তুই কোথায়? এখনই হসপিটালে চলে আয়, রূপার জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আয়। রূপা ছটফট করছে খুব। রিয়া কথা শুনে দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। রিয়া হসপিটালে গিয়ে রূপার ক্যাবিনে ঢুকে রূপার কাছে গিয়ে রূপার সাথে কথা বলতে লাগলো। রূপার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রূপা অনেক কষ্টে বলে উঠল, আপুরে, আমি মনে হয় আর বাঁচবো না। আপু আমার সেই ইচ্ছাটা পূর্ণ করবে? আব্বু, আমি না মরে যাওয়ার আগে আমার আম্মুকে এক নজর দেখতে চাই। আমি তো সেই ছোট্টবেলা থেকে আম্মুর আদর পাই নাই। তাকে কেমন দেখতে আমি তাও জানি না। আপু প্লিজ আমার শেষ ইচ্ছেটা পূর্ণ করে দাও। দূর পাগলি, তোর কিছু হবে না। রূপা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রিয়া চিৎকার করে ডাক্তার ডাকতে লাগলো। ডাক্তার এসে রূপাকে দেখতে লাগলো। ডাক্তার বলল, রূপা ওর মাকে দেখতে চায়, যেভাবেই হোক ওর মাকে যেন নিয়ে আসে। রিয়া উপায় না পেয়ে বাহিরে চলে আসে। রিয়ার আব্বু বলল,
রিয়া, তোর আম্মুর সাথে আমিও দেখা করতে চাই। না আব্বু আম্মু অনেক ভালো আছে, আমি তাকে নিয়ে আসবো, কিন্তু তোমাকে যেতে হবে না। আমাদের জন্য তার সুখের সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। রিয়া আর এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা নিয়ে আদিত্যের বাসায় চলে গেল। বাসায় গেলে রাফি রিয়াকে দেখে বলল, দাদিমা, তোমার আদরের রিয়া এসে গেছে। রিয়া কিছু বুঝে ওঠার আগে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল সালেহা চৌধুরী। রিয়া গালে হাত দিয়ে বলল, ম্যাম আমি কি করছি আমি জানি না, আমাকে কেন মারছেন আমি সেটাও জানি না। ম্যাম আমি ভুল করে থাকলে আমাকে পরে মানেন, আমাকে প্লিজ বলবেন আপনার ছোট মেয়ে কোথায়? তুই গতকাল আমার সাথে কি কি করছিস সবকিছু আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। রাফি সবাইকে উদ্দেশ্য করে কিছু ছবি দেখালো, যেখানে একদম বোঝা যাচ্ছে রিয়া রাফির সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে যাচ্ছে। রিয়ার ছবিগুলো দেখে মাথা ঘুরে পড়ে যাবে এমন অবস্থা। রিয়া আদিত্যের দিকে তাকিয়ে বলল, মানে বিশ্বাস করেন আমি এমনটা কোনোদিন করিনি, আমি এমনটা করতে পারি না। আমি রাফিকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আদিত্য কিচ্ছু বলল না, তুলে রিয়ার চুল ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ মিথ্যাবাদী, একদম মিথ্যা কথা বলবি না। বামুন হয়ে চাঁদ হাতে দিতে চাস? ছি, আমি ভাবতে পারছি না তুমি এমনটা করবে। তোমাকে আমি বিশ্বাস করতাম, আর তুমি কি না। ছি। আমি বিশ্বাস করো আমি এমন কাজ করি নাই। আমি ছবিটা কিভাবে উনি তুললো, আম্মু ওই ছবিটা উনি কিভাবে তুললো আমি নিজেও জানি না। আম্মু আমাকে চা দিতে গেলে উনি আমার সাথে অসভ্যতামি করতো। আমি অনেকবার ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। রিয়ার মুখ থেকে আম্মু ডাক শুনে সবাই থ হয়ে গেল। রিয়া তুলিকে ধাক্কা দিলে তুলি পড়ে যায়। তুলির রেগে উঠে বলল, বেয়াদব মেয়ে, এত বড় সাহস! তুই ফুপিকে আম্মু বলে ডাকিস? তোর কোনো সম্পর্কে আম্মু হয়? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ পুশ মে? খবরদার, ইফ ইউ পুট ইউর হ্যান্ড অন মি আই উইল ব্রেক ইউর হ্যান্ড। আই এম সরি ফর ইউর ব্যাড বিহেভিয়ার, or do I have no respect because I work in this house? রিয়াকে ইংরেজিতে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে গেল। রিয়া নিজেকে কন্ট্রোল করে রুমার কাছে গিয়ে বলল, সরি আপনাকে আম্মু বলার জন্য। প্লিজ আমার সাথে আপনি এখন হসপিটালে যাবেন, আপনাকে বড্ড প্রয়োজন। আপনাকে বলেছিলাম না আমার আম্মুকে দেখতে আপনার মতো, আমার বোনকে আপনাকে দেখিয়ে বলবো আপনি আমার আম্মু। প্লিজ আমার রিকোয়েস্টটা রাখেন, আমার বোনের অবস্থা বেশি ভালো নাই। প্লিজ আপনি আমার সাথে চলেন, আমি আপনার পায়ে ধরছি। তোমার মতো নোংরা মেয়ের কথা আমি বিশ্বাস করি না। আমি কোথাও যেতে পারবো না, এখান থেকে তুমি চলে যাও। আর তোমাকে যেন আমাদের বাড়ির আশেপাশে না দেখি। রিয়া রুমার পায়ে ধরে বলল, দেখেন আমি খুব খারাপ একটা মানুষ, আমি জানি আমার মতো জঘন্যতম একটা মানুষ হয়, জঘন্যতম একটা মানুষও নেই। আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। দয়া করে প্লিজ আমার সাথে আপনি চলেন, আমার বোনের অবস্থা খুব খারাপ। আম্মু আম্মু করে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, প্লিজ চলেন। খবরদার ফুপি, এই মৃত্যুকের কথা বিশ্বাস করবে না। রিয়া রাফির কথাগুলো সহ্য হলো না। রিয়া রাফির কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই ছেলে বলে যা মুখে আসবে তাই আমাকে বলবি, আর সেটা আমি হজম করে নিব? আমাকে চুপচাপ তোর অন্যায়গুলো সহ্য করতে হবে? আমাকে যদি তুই নরম ভেবে থাকোস তাহলে জীবনের সব থেকে বড় ভুল করছিস। আমার ধৈর্য সীমা অতিক্রম করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। তো এখনো সময় আছে, ভালো হয়ে যান, মেয়েদের সম্মান করতে শিখি। শোন, তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তোর এত অন্যায় কেন সহ্য করছি জানিস? আমার আশা ছিল তুই ভালো হয়ে যাবি। আমি চাইলে সবাইকে অনেক আগেই সব বলে দিতে পারতাম, কিন্তু কাউকে বলি নাই। আমি চাই নাই তুই বাড়ির সবার সামনে ছোট হয়ে যা। আমার সরলতাকে দুর্বলতা হিসাবে নিস না। রিয়ার কথা শুনে রাফি চুপ হয়ে গেল। রিয়া আবারও রুমার কাছে গিয়ে হাত জোর করতে লাগলো। রুমা রিয়ার কথাগুলো বিশ্বাস করলো না। রিয়া অসহায় হয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। রিয়া ওই বাসা থেকে বের হয়ে চলে আসলো। হসপিটালে গিয়ে ওর আব্বুর সামনে গিয়ে বলল, আব্বু আমি আম্মুকে আনতে পারি নাই। আব্বু আম্মু আমার কথা বিশ্বাস করলো না। আব্বু আমি ওকে কি করবো বলো না আব্বু।
আর কিছু করতে হবে না। রূপা আর এই দুনিয়াতে বেঁচে নাই, ও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। রিয়া যেন থমকে গেল। রিয়ার আব্বু কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। রিয়া দৌড়ে গিয়ে রূপাকে দেখতে পায় সাদা কাপড়ে মুড়ে রেখে দিয়েছে। রিয়া রূপার লাশ ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। আর এদিকে রহিমা রুমাকে বলল, ম্যাম, রিয়া আপনাকে মিথ্যা বলে নাই। ওর বোন আসলেই অনেক অসুস্থ। মেয়েটা বড্ড মা করছে। আমি দেখতে গিয়েছিলাম। কি রিয়া সত্যি বলছিল? ওর বোন কোন হসপিটালে আছে? আমাকে নিয়ে যাবে? আমার বুকের ভেতর কেমন যেন একটা অনুভব হচ্ছে, বুকের ভেতরটা চাপা কষ্ট অনুভব হচ্ছে। রুমা কিছু বলতে যাবে তখনই রহিমার ফোনে কল আসে। রিয়ার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে নেয়। রিয়া, কান্না করিস কেন? রূপা ঠিক আছে? খালা রূপা? কি হয়েছে রূপার? খালা রূপা আমাদের ছেড়ে চলে গেছে। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। আর রহিমা কান থেকে ফোনটা পড়ে গেলে রুমা বলল, কি হয়েছে রাইমা, কান্না করছো কেন? রূপা মারা গেছে। ছোট্ট মেয়েটা এই অকালে চলে গেল। ভাবতে কেমন কষ্ট হচ্ছে। কি রূপা মারা গেছে? এটা আমি বিশ্বাস করি না। ওইটুকু মেয়ে কিভাবে সবাইকে ছেড়ে চলে যেতে পারে? আদিত্য কথাটা বলে দৌড়ে যেতে নিবে। রুমা বলল, আদিত্য, আমিও যাব তোর সাথে। রুমা আদিত্যের সাথে সবাই ওর সাথে যেতে লাগলো। রুমা আদিত্যের সাথে সবাই যেতে লাগলো। রহিমার বাড়িতে গিয়ে রুমা দেখতে পায় রিয়া লাশের খাটিয়া ধরে চিৎকার করে কান্না করছে। রিয়ার কান্না দেখে সবার চোখে পানি চলে এসেছে। রিয়ার আব্বু এক সাইডে বসে আছে, একদম বরফের মতো জমে আছে। রুমা রিয়াকে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? কি দেখতে এসেছেন? আরে আপনি চলে যান, আপনাকে আর দরকার নাই। যখন দরকার ছিল তখন তো আসলেন না, এখন কেন আসলেন? আরে আপনাকে দরকার নাই, এখন এখান থেকে চলে যান। আমার বোনের আর আপনাকে দরকার নেই। আমার বোন চলে গেছে, তো ওর শেষ ইচ্ছেটা পূর্ণ করতে পারি নাই। একটু আমার কথা বিশ্বাস করলে কি হতো? রিয়া, আমি বুঝতে পারিনি যে তুমি সত্যি বলছো। রাফির কথা শুনে এমনিতে অনেক রাগ উঠেছিল, এই জন্য তোমার কথাগুলো শুনতে ভালো লাগছিল না। আমি ভেবেছিলাম তুমি হয়তো মিথ্যা নাটক করছো। হ্যাঁ হ্যাঁ, আমি নাটক করছি। নাটক করে ফলাফল দেখতে তো পাচ্ছেন। দেখেন রুমা চৌধুরী, আপনি এখান থেকে চলে যান। আপনাকে সত্যি আর দরকার নেই। আপনি আপনার মতো থাকেন, আমরা অনেক ভালো আছি। চলে যান। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আদিত্য রূপার কাছে গিয়ে বলল, রিয়া তুমি শান্ত হও। এই রূপা ওঠো, এভাবে ঘুমিয়ে আসো কেন? এই রূপা দেখো, তোমাকে আমি ধরছি, তুমি আমাকে মারবে না। এই রূপা ওঠো না, এভাবে শুয়ে থেকো না। রূপা ওঠো। আদিত্য কথাটা বলে জোরে জোরে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে ধরে বলল, রিয়া প্লিজ শান্ত হও। আমরা সত্যি মানতে পারছি না রূপা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে। আপনারা না মানলে কি যায় আসে? আমার বোন তো চলে গেছে। যান, আপনার ফুপুকে নিয়ে চলে যান। বিশ্বাস করেন, আপনাদের সাথে দেখা না হলে আমার বোনটাকে হারাতে হতো না। আপনারা চলে যান না প্লিজ। রিয়ার চিৎকার শুনে রিয়ার আব্বু মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকতে রুমা তার ফ্যামিলিকে দেখতে পায়। রিয়ার আব্বু রিয়ার কাছে আসলে রুমা সালিহা চৌধুরী অবাক হয়ে যায়। রুমা কয়েক পা পিছিয়ে যায়। রিয়া আব্বুকে জড়িয়ে ধরে বলে, আব্বু ওই মহিলাকে চলে যেতে বলো। আমার আর ওনাকে সহ্য হচ্ছে না। শুধুমাত্র ওনার জন্য আমার ছোট বোনের শেষ ইচ্ছেটা পূরণ করতে পারিনি। আমার ছোট বোনটা একটা আক্ষেপ নিয়ে ধরে ছেড়ে চলে গেল। রূপা, রিয়া তোমার সন্তান? রুমা রূপার লাশ ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। রূপার মুখ দেখে বুকে জড়িয়ে ধরে বলে, রূপা, মা আমাকে ক্ষমা করে দে রে মা। আমি তোর সাথে শেষ দেখাও করতে পারলাম না। এই রূপা, ওঠ না, দেখ দেখ তোর আম্মু তোর কাছে ফিরে এসেছে তো। এই রূপা ওঠ না মা, একবার আমাকে আম্মু বলে ডাক না রে। এই রূপা, এভাবে চুপ করে থাকিস না, একবার আমাকে মা বলে ডাক না। রূপা, তোর আম্মু তোকে অনেক খুঁজেছে, তোদের অনেক ভালোবাসে রে তোদের আম্মু। এই রূপা ওঠ না রে মা, তোর আম্মুকে একটাবার আম্মু বলে ডাক না। রুমা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। সালিহা চৌধুরী রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।
এটা দেখে সবাই অবাক হয়ে গেল। রোমা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরতেই দেখতে পেল ওই একটা রুমে শুয়ে আছে। রূপা বোধে চিৎকার দিয়ে উঠে পড়ল। এই আপনি এসব নাটক বন্ধ করেন, এখনই বাড়ি থেকে চলে যান। রিয়া, তুই আমাকে ক্ষমা করে দে। আমি কেন যে তোর কথা বিশ্বাস করলাম না। আজ বিশ্বাস করলে হয়তো রূপার সাথে শেষবারের মতো কথাটা অন্তত বলতে পারতাম। রিয়া, তুই কেন আগে বলিসনি? তুই আমার সন্তান, কেন আমাদের থেকে নিজের পরিচয় লুকিয়েছিস? আপনি বাসা থেকে চলে যান, আপনাকে আমি কোনো কিছুই উত্তর দিতে চাই না। আপনি কি চলে যাবেন নাকি আমার মরা মুখ দেখবে? কোনটা? সরি রিয়া দাদু ভাই এভাবে বলে না। দেখো এখানে তোমারও দোষ আছে। আমাদের আগে কেন বলো নাই তোমার পরিচয়? এভাবে কেন লুকিয়ে রেখেছিলে? তুমি জানো আমরা তোমাদের কত খুঁজেছি। কি পরিচয় দিতাম? আপনারা তো ভালোই আছেন। আমাদের কথা আপনাদের মনে যে কত আছে তা তো দেখতে পেয়েছি। নতুন সংসার, নতুন স্বামী, সন্তান নিয়ে তো উনি ভালোই আছেন। সেখানে গিয়ে কেন নাকি বলে সংসার ভাঙতে যাব? তখনই রিয়ার দাদু বাড়ি থেকে লোকজন এসে রিয়াকে সান্ত্বনা দিয়ে রিয়ার আব্বুকে নিয়ে চলে গেল। রিয়া যেতে না চাইলে জোর করে নিয়ে যায়। রিয়া সারাদিন কান্না করে। রিয়ার আব্বু বলল, রিয়া, কান্না করিস না, আর কান্না করে রূপার আত্মাকে কষ্ট দিস না। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে রূপা অনেক কষ্ট পাবে রে। না আব্বু, আমি আর কান্না করবো না। এই দেখো, এই যে আমি চোখ মুছলাম, আর কান্না করবো না। কিন্তু আব্বু, আমার এই সব ভালোবাসা যে সহ্য হচ্ছে না। যখন আমার বোনটা বেঁচে ছিল তখন তো কেউ ছিল না আমাদের পাশে। আজ আমার বোনটা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, তখন সবাই আমাদের আপন করে নিল। আমার বোনটা কতটা আক্ষেপ নিয়ে দুনিয়া থেকে চলে গেল। আব্বু আমাকে এক নজর দেখার জন্য কতটা ছটফট করেছিল। আমি পারি নাই ও সেই ইচ্ছেটা পূরণ করার। কথাটা বলে রিয়ার ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কষ্ট পাস না, তুই তো চেষ্টা করেছিস। আর রিয়া, তুই তোর আম্মুকে নিয়ে আসলো, রূপার সাথে দেখা হতো না রে। তুই চলে যাওয়া 10 মিনিট পরে ও এই দুনিয়া ছেড়ে বিদায় নেয়। এটা ভেবে কষ্ট পাস না। এক মেয়েকে তো হারিয়ে ফেললাম, আবার তোকে হারাতে চাই না রে মা। রিয়া কান্না করতে লাগলো। রিয়ার বড় খালামুনি রিয়াকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এইভাবে অনেক দিন কেটে যায়। রিয়া এখন কারোর সাথে কথা বলে না। সারাদিন একা একটা রুমে শুয়ে থাকে। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। রিয়ার অবস্থা প্রায় খারাপের দিকে চলে যাচ্ছে। রুমা রিয়ার সামনে আসার সাহস পাচ্ছে না। আর এদিকে এই অবস্থার কারণে আদিত্যর বিয়ে পিছিয়ে দেয়। আদিত্য প্রতিদিন রিয়ার সাথে দেখা করতে আসলে রিয়া আদিত্যের সাথে দেখা করে না। প্রতিদিন আদিত্য ব্যর্থ হয়ে ফিরে যায়। রিয়া এই কয়েক মাসে এটা জেনে গেছে তার মা কাউকে বিয়ে করে নাই। তার বাবার স্ত্রী হয়ে তার দাদুর বাড়িতে থাকতো। আর তার বড় খালামুনির রাগের কারণ ছিল তার আব্বু আম্মু পালিয়ে গেলে তার ছোট চাচুর সাথে তাকে বিয়ে দেওয়ার কারণ। সে কারো সাথে ভালো করে কথা বলতো না। এইদিকে রিয়ার আব্বু রিয়ার টেনশনে বসে থাকতে দেখে রুমা এসে কাঁধে হাত রাখলো। রোমা, আজ আমি সব তো ফিরে পেলাম, শুধু আমার ছোট মেয়েটাই কাউকে পেল না। আজ তুমিও আমার সাথে আছো, আমার ফ্যামিলিও আছে, কিন্তু আমার ওই ছোট মেয়েটাই নেই। রিয়াকে আমি কিভাবে সান্ত্বনা দেব বলো, যেখানে আমি নিজেই এইটা মেনে নিতে পারছি না। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রুমা রিয়ার আব্বুর দুইটা হাত ধরে বলল, সব দোষ আমার। আমি আমার সন্তানদের কাছে থাকলে আমার ছোট মেয়েকে হারাতে হতো না। আমার মেয়ে দুটা কত কষ্ট পেয়েছে জীবনে। যদি আমি ওদের পাশে থাকতাম তাহলে এত কষ্ট পেতে হতো না ওদের। আমাদের বাড়িতে কাজের বুয়া হয়ে থাকতে হতো না, আর আমাকে না পাওয়ার আক্ষেপও থাকতো না। ভুলটা তোমার একা না, আমারও আছে। আমিও কেন যে তোমাকে রাগে বসে ডিভোর্স দিয়ে মেয়েদের নিয়ে চলে আসলাম। যদি ধৈর্য ধরে সব কিছু ঠিক করে নিতাম তাহলে আজ এমন কিছুই হতো না। দেখো, অতীত নিয়ে আর ভেবে লাভ নাই। এখন তোমাদের একটা সন্তান আছে, যাকে নিয়ে ভাবা শুরু করো। অতীত ভেবে আর সেটাই ফিরিয়ে আনতে পারবে না। রিয়াকে কিভাবে আগের মতো স্বাভাবিক করবে সেটা নিয়েই ভাবো। আম্মু, আমি তো ওর সামনে যেতে পারছি না। ওর সামনে গেলেই ও রেগে যাচ্ছে। আমাকে তো সহ্যই করতে পারছে না। এই ভেবে তুই রিয়ার থেকে দূরে থাকিস না।
এর কাছে যাওয়ার চেষ্টা কর, দূরে দূরে থেকে আরও দূরত্ব বাড়িয়ে দিস না। হ্যাঁ, এটা আম্মা ঠিক কথা বলেছে। তুমি তো ওর আম্মু। ও যতই রেগে থাক না কেন, তোমাকে ও অনেক ভালোবাসে। দেখো, তোমাকে ও ক্ষমা করে দিবেই। তাই তুমি ওর কাছ থেকে দূরে দূরে থেকো না। রুমা কিছুক্ষণ ভাবতে লাগলো, তারপর রিয়ার রুমে চলে গেল। রিয়ার রুমে যেতেই রিয়া চিল্লিয়ে উঠল। রিয়ার আম্মু রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা, আমি জানি তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু মা একবার ভেবে দেখেছিস আমি তোদের মা। আমি যত খারাপই হই না কেন, একটা মা কখনো তার সন্তানদের ক্ষতি চাইবে না। তোর যখন কষ্ট হচ্ছে একবার ভেবে দেখ আমার কতটা কষ্ট হচ্ছে। আমি তো তাকে 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, কতটা আদর স্নেহ মায়া মমতা দিয়ে তাকে বড় করবার চেষ্টা করেছি। ভাগ্যক্রমে তোদের ছেড়ে এতটা বছর একা কাটাতে হলো। প্রতিটা রাত যে কেমন কেটেছে শুধু আল্লাহ আর আমি জানি। কোনো মা বাবা তার সন্তানকে ছাড়া ভালো থাকতে পারে না। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দে। এক সন্তানকে হারিয়ে ফেলেছি আমি, সেখান থেকে তোকেও আমি হারাতে চাই না। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর দুটো পায়ে ধরি। রুমা যখন কান্না করতে করতে রিয়ার পায়ে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে আম্মু, আমার ভুল হয়েছিল। আমি যদি তোমাকে প্রথমে সব বলে দিতাম তাহলে এত কিছু হতো না। আচ্ছা আচ্ছা, এসব বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোকে আজ নিজের হাতে খাইয়ে দেব। রিয়া ফ্রেশ হতে চলে গেল। রুমা নিচ থেকে খাবার নিয়ে আসলো, রিয়াকে খাওয়াতে লাগলো। রিয়ার গলা দিয়ে খাবার নামতে না চাইলেও রিয়া পানি দিয়ে খেতে লাগলো। 2 লোকমা খেয়ে বলল, আম্মু, আমি আর পারছি না, আমার বুকের ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে। আমার বোনটা এই কবরে একটা কিভাবে যে থাকে। রিয়াকে বুকে জড়িয়ে নিয়ে 2 জন কান্না করতে লাগলো। রিয়া আর রুমাকে এক হতে দেখে সবাই অনেক খুশি হলো। 1 মাস পর আদিত্য আর তুলির বিয়ে, তাই সবাই সালিহা চৌধুরীর বাড়িতে চলে গেল। সারা বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখছে। রিয়া ছাদের উপরে এক কোণে দাঁড়িয়ে আছে। তখনই পেছন থেকে আদিত্য বলল, রিয়া, আমি এই বিয়ে করতে চাই না। কেন? তুমি কেমন স্বামী? নিজের স্ত্রীকে এতটা অপমান হতে দেখেও চুপচাপ দাঁড়িয়ে দেখো, কাউকে কিছু বলার সাহস পাও না, আর সেখানে বলো আমি তোমার স্ত্রী। শোনো, তোমার মতো স্বামী আমার কোনো দরকার নেই। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুমি তুলিকে বিয়ে করে সুখে থাকো। রিয়া কথাটা বলে নিচে চলে আসলো। রিয়া চলে যাচ্ছিল, তখনই রাফি রিয়াকে পেছন থেকে ডাক দিয়ে বলল, তাই আমি ছবিগুলো এডিট করে রিয়া আপুকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছিলাম। আচ্ছা, আর ক্ষমা চাইতে হবে না, তুমি ভালো হয়ে গেলে ভালো। রিয়া কথাটা বলে নিচে চলে গেল। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। দুপুরের দিকে বরযাত্রী হিসেবে রিয়াও গেল। রিয়া তুলিদের পাশে গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলো। আর এইদিকে আদিত্য রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। সবার খাওয়া শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে তুলি আর আদিত্যের বিয়ে পড়ানো শুরু করে দিল। আদিত্যকে রেজিস্টার খাতায় সাইন করতে বলে, আদিত্য সাইন না করে বসে থাকে। আর এইদিকে রিয়া ওদের ছবি তুলতে ব্যস্ত হয়েছে। সালিহা চৌধুরী আদিত্যকে বলে, কি ব্যাপার দাদু ভাই, সাইন ক্যান করছো না? আদিত্য, এভাবে বসে আছো কেন? তোমার কি আমাকে বিয়ে করার কোনো ফিলিংস নাই তো? রিয়া, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি তো আমার স্ত্রী। আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বিয়ে করতে পারবে না মানে? দাদিমা, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমি তাকে অনেক ভালোবাসি। আমি তাকে ছাড়া কাউকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। বিবাহিত মানে? কাকে বিয়ে করেছো তুমি? দাদিমা, আমার স্ত্রীকে তোমরা সবাই চেনো। কিন্তু আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি এসব করে কি বোঝাতে চাচ্ছ? দেখো, বিয়ে করতে এসেছো, বিয়ে করে নাও। তুলি তোমাকে অনেক ভালোবাসে, মেয়েদের নিয়ে অনেক খেলছো, এখন অন্তত ভালো হয়ে যাও। রিয়া, দেখো, আমি তোমার বিয়ে করার পর থেকে আমি অনেকটা নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আপনার ভালোবাসা আর আমার দরকার নেই। আপনি বিয়ে করতে এসেছেন, বিয়ে করেন, ওকে বলবো না। আমাদের যে বিয়ে হয়েছে তার প্রমাণ কি? হ্যাঁ, দেখেন হুদাই বেহুদা কথা বলেন না।
আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। চুপ করে আপনার সাথে আমার কিছু হয়নি। রিয়া, তোমার সাথে ওর কোনো সম্পর্ক নাই? তাহলে ওই যে বলেছে তোমার সাথে নাকি ওর বিয়ে হয়েছে। আদিত্য, আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলো না। আমার মেয়ে কখনো আমাকে না জানিয়ে বিয়ে করবে না। আমি আমার মেয়েকে চিনি। আমার মেয়ে কখনো কোনো ছেলেদের সাথে মিশে নাই, আর সেখানে নাকি আমাদের লুকিয়ে তোমাকে বিয়ে করবে। আঙ্কেল, বিশ্বাস করেন আমি মিথ্যা বলছি না। হ্যাঁ, আপনার মেয়ে অনেক ভালো, কিন্তু এটাও সত্যি যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। হ্যাঁ আব্বু, আমার আর আদিত্য বিয়ে হয়েছে। আর তোমাকে যে টাকা দিয়ে অপারেশন করেছে ওইটা আমার দেনমোহরের টাকা ছিল। রিয়া কোথায় পাইছিলি? তোকে অনেকবার জিজ্ঞেস করছিলাম, তুই আমাকে বলস নাই। এই রিয়া গেছোস? আব্বু, আমার ওইখানে উপায় ছিল না। আমি যদি টাকাটা না নিতাম তোমাকে আমি বাঁচাতে পারতাম না। আমার যে কোনোভাবে হোক টাকাটা দরকার ছিল। তুই বিয়ে করে ফেলেছিস, আমাদের না বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস। তাই বলে বিয়ে করে নিবি, আমাদের একবার বলার প্রয়োজন মনে করলি না? আঙ্কেল, আপনি আপনার মেয়ে বিয়ে কোর্সের জন্য মারছেন, আর সেই আপনাকে কতটা ভালোবাসে সেটা আপনি জানেন না। আপনি জানেন আপনার মেয়ে আপনাকে বাঁচাতে গিয়ে কী পথ ধরেছিল? সেখানে তো আমি শখের বশে তাকে বিয়ে করেছিলাম বলে আজ আপনার মেয়েকে এত ভালো দেখতে পাচ্ছেন। আদিত্য, বেশ হয়ে যাচ্ছে কিন্তু। আর একটা কথা বলবে না। যদি একটা কথা বলো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। ওকে, আমি কিছু আর বলবো না। রিয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো এত ভালো স্ত্রীকে আমি হারাতে চাই না। যাকে এতটা কষ্ট দিলাম, তারপর সেই সব সময় আমার কথা ভেবে গেছে। যে মেয়েটা সবার কথা ভাবতে জানে কিন্তু নিজের কথা ভাবে না, আমি সেই মেয়েটার কথা ভাবতে চাই। রিয়া, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমাকে স্বামী হিসেবে কবুল করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, কখনই তোমাকে আর কষ্ট দিব না। আমি তোমাকে নিজের মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। দাদিমা, তোমার নাতনিকে বোঝাও না, আমি ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। দাদু ভাই, সব বুঝলাম। তুমি আমাদের না জানিয়ে কেন বিয়ে করলে, আর বিয়ে করলে ভালো কথা। তুমি রিয়াকে আমাদের বাড়িতে দেখাও কেন? তুমি কাউকে বলো নাই ওই তোমার স্ত্রী? আর রিয়াই বা কেন তোমাকে স্বামী হিসেবে মানছে না? দাদিমা, আসলে আমি বলতে না করেছিলাম। আমি চাই না, তাই আদিত্য কাউকে কিছু বলে নেই। আর তুলি তোমাকে এই অবস্থা নিয়ে আসার জন্য ক্ষমা করে দিও। আমি জানতাম না আদিত্য আমাকে মন থেকে ভালোবাসে। আগে জানলে কখনো এত দূরে আসতে দিতাম না। যা বুঝার বুঝেছি। কাজী সাহেব ওদের দুজনকে নতুন করে বিয়ে দিয়ে দেন। আর রিয়া, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তারপর তুমি কখনো প্রতিবাদ করনি। তুমি সত্যি অনেক ধৈর্যশীল মেয়ে। আদিত্যর আব্বু আম্মু তুলির আব্বু আম্মুর সাথে কথা বলে। রাফি আর তুলির বিয়ে দিয়ে দিল। দুইজন গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আদিত্য রিয়ার পাশে বসে ওর হাতটা শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে সারা রাস্তায় চলে গেল। বাসায় গিয়ে যার যার বাসর ঘরে বসিয়ে দিয়ে আসলো। আদিত্য আর রাফিকে ওর কাজিনরা ধরে রাখছে। আদিত্য সবার সামনে বলে উঠল, উফ, এই তোরা ছাড়বি? আমার না বাসর হয়েছে। রাফির তো হয় না, ওকে যেতে দে। আর সাথে তোদের মায়া হলে আমাকেও যেতে দে ভাই। সালিহা চৌধুরীর কথা শুনে আদিত্য আর রাফিকে ছেড়ে দিল। আদিত্য তো দৌড়ে বাসর ঘরে চলে গেল। আদিত্য বাসর ঘরের সামনে গিয়ে হাঁটুর উপরে হাত রেখে হাঁপাতে লাগলো। তারপর রুমে ঢুকে রিয়ার দিকে যেতে লাগলো। রিয়ার কাছে গিয়ে আদিত্য রিয়ার পাশে বসলো। রিয়ার দুইটা হাত ধরে বলল, আমি কি করব, ওরা তো ছাড়তে চাইছিল না। এতক্ষণ পর আসার সময় হলো? ভালো, এখন ঘুমে যাও। ও মা, ঘুমাবো কে? বাসরাতে কেউ ঘুমায় নাকি? ইয়া, বাসরাত কয়বার করতে চাও? একবার হয়েছে, সারাত ঘুমাতে দাও নাই। এই বাসরাতে আমি ঘুমাবো, আর তুমি তাকিয়ে থেকে আমাকে দেখবে। তাই নাকি? আচ্ছা, আগে কাছে যাই। রিয়ার কথা শুনে আদিত্য অনেকটা ইমোশনাল হয়ে যায়। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, তুমি তখন মিথ্যা বললে কেন? তুমি তো আমাকে বলতে না কারো নাই। আমি ইচ্ছা করে কাউকে কিছু বলি নাই। আমি মিথ্যা বলছি এজন্য? আমার স্বামী চরিত্র হিসেবে আমি জানি। আমি চাই নাই আমার স্বামীর চরিত্রের ব্যাপারে কেউ জেনে যাক। আর আমার স্বামীকে সবাই ছোট নজরে দেখুক। আমার স্বামী আগে কেমন ছিল সেটা অতীত। এখন আমি আমার স্বামীকে পরিবর্তন করতে চাই। তাই আমি আমার স্বামীকে কারো কাছে ছোটতে দেখতে পারবো না। আমি অনেক ভাগ্যবান তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছি। সেদিন আমি শখের বশে বিয়ে করলেও তোমাকে বিয়ে করে আমি কোনো ভুল করি নাই। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান।
দুইজন দুইজনকে শক্ত করে জড়িয়ে ধরল।